কি অবস্থা ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা একদম ফাইনাল প্রিপারেশনের রিভিশন কোর্স অথবা ক্লাস নিয়ে চলে আসলাম। একদম ফ্রিতে তোমাদের জন্য আমরা ফিজিক্সের টপিকগুলোকে ধরে ধরে শেখাচ্ছি। যদি এতদিনেও কারো কোনো টপিকে সমস্যা থাকে, যদি একটু 19-20 থাকে, তাইলে ক্লিয়ার করে নিতে পারো আমাদের সাথে। বুঝতে পারছো? আমি মোহাম্মদ শাকিব রহমান তোমাদের সাথে আছি ফিজিক্সের ইনস্ট্রাক্টর হিসেবে আই এডুকেশনে। আজকে আমরা ফিজিক্সের একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তোমাদের সাথে একটুখানি। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো একদম মাস্ট নিডেড একটা চ্যাপ্টার। সেটা তুমি এসএসসি যে ব্যাচই হও না কেন, এসএসসি 25, 26, 27 যা খুশি তাই হও, সমস্যা নাই। তো আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ শাকিব রহমান। আর আজকে আমরা পড়ব হচ্ছে বল। বুঝছো? আজকে আমরা পড়ব ফিজিক্সের বল চ্যাপ্টারটা। বল চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ এবং খুবই মাধুর্যপূর্ণ একটা অধ্যায়। বুঝছো? তো এখন বল পড়তে গেলে প্রথমে আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে জড়তা। দেখো জড়তা কি জিনিস। নিউটনের আমরা 3টা সূত্র পড়ছিলাম। নিউটনের 3টা সূত্রের মধ্যে একদম ফার্স্ট সূত্রটা হচ্ছে জড়তাকে ডিফাইন করে। জড়তা হচ্ছে যে আমরা যেভাবে আছি সেভাবেই থাকতে চাওয়ার ইচ্ছাই হচ্ছে জড়তা। তার মানে জড়তা হলো কোনো বস্তু যেভাবে আছে সেভাবেই থাকতে চাওয়ার ইচ্ছা, এটাকে বলে জড়তা। এর মানে কি? এই জিনিসটার মিনিংটা একটু তোমাদেরকে বুঝতে হবে যে কোনো বস্তু যেভাবে আছে সেভাবে থাকতে চাওয়ার ইচ্ছাই তার জড়তা, বা সেভাবে থাকতে চাওয়াই তার জড়তা, বা জোর করে সেভাবে থাকাই হচ্ছে জড়তা। এর মানে হচ্ছে যদি কোনো বস্তু স্থির থাকে, স্থিতিশীল বস্তু আজীবন স্থিতিশীল থাকতে চায়, আর যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে আজীবন সে তার ওই নির্দিষ্ট সমবেগে ওই সেম গতিতেই সারা জীবন থাকতে চায়। তার মানে ও যেমনে আছে অমনেই থাকতে চায় সারা জীবন ভরা। এটাকে বলা হয় জড়তা। অ্যাজ ধরো যে এখানে একটা আমরা গ্রাফ আঁকাই, যদি এটা টাইম, আর এইখানে দিলাম মনে করো এটা হলো টাইম, আর এইখানে দিলাম মনে করো যে দূরত্ব এস, স্মরণ হতে পারে, দূরত্ব হতে পারে। তা আমি যদি এইরকম একটা গ্রাফ আঁকাই, এই বস্তুটা কি বস্তু বলো তো? এখানে গ্রাফ অ্যানালাইসিস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। যে কোনো জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইভেন তোমরা যদি কেউ আর্টস কমার্সের স্টুডেন্টও হও তারও গ্রাফ বুঝতে হবে। আমার মনে হয় তোমরা যারা, যদি তোমাদের পরিচিত বন্ধু বান্ধবী, প্রিয়জন অপ্রিয়জন কেউ যদি আর্টসে পড়ে, ইকোনমিক্স পড়ে, ওর তো গ্রাফে ভর্তি আমি মনে করি, তাই না? আচ্ছা দেখো, ধরো যে এটা হচ্ছে এস, এস মানে স্মরণ বা দূরত্ব, আর এটা হলো টাইম বা সময়। তো যেটা হয় যে আমরা দেখতেছি যে সময় বেড়ে যাচ্ছে কিন্তু এস বাড়তেছে না। এস এর মান বাড়তে গেলে তাকে হয় উপরে উঠতে হইতো, না হয় নিচে নামতে হইতো। তো এস ফিক্সড আছে কিন্তু টাইম আগায় যাচ্ছে সামনের দিকে। এর মানে হচ্ছে যে সময় যায় কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হয় না। এই জিনিসটাকে বলা হয় স্থির বস্তু। জিনিসটাকে বলা হয় স্থির বস্তু। তার কারণ সময় ঠিকই যাচ্ছে। ধরো এখানে ছিল সময় 0 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড বা 0 মিনিট, 5 মিনিট, ধরো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় হয়ে গেছে। ও যেই দূরত্বে ছিল, যে এইটুকু যে ধরো যে 10 মিটারে ছিল, যেখানে ছিল ওখানেই রয়ে গেছে। যদি গ্রাফটা এমন হইতো, ধরো যে তোমাদের জ্ঞাতার্থে আমরা যদি একটু দাগ দেই, ধরো গ্রাফটা যদি এমন হইতো, তাহলে কি হতো? দেখো সময় ধরো এখানে 0 থেকে এখানে সাপোজ 0 থেকে 20 সেকেন্ডে গেছে, 20 সেকেন্ডে পৌঁছাইছে, কিন্তু তার অবস্থান দেখো এখানে ছিল 10, আর সে এখন মনে করো চলে গেছে হলো এখানে ধরো 20-এ। তার মানে এই যে 10 মিটার তার স্মরণ হয়ে যাইতো। তার মানে এটা স্থির বস্তু হইতো না, এটা অস্থির বস্তু হইতো বা গতিশীল বস্তু হইতো। যাক, কালারটা একটু ফেড আসছে, ওইটা কোনো বিষয় না। এখন যদি আরেকটা গ্রাফ চিন্তা করি, দেখো ধরো যে এরকম একটা গ্রাফ যদি হয়, মনে করো এটা গতিশীল বস্তু যদি আঁকাই, ধরো যে এরকম একটা গ্রাফ, এটা হচ্ছে টাইম টি, আর এটা এখন আমরা দিলাম মনে করো বেগ ভি। হ্যাঁ, ভি বেগ দিলাম।
দিয়ে যদি আমরা এরকম করে দেই, এর অর্থ কি বোঝায় বলো তো? এর অর্থ সময় আগাচ্ছে, ওর বেগ ভি চেঞ্জ হচ্ছে না, ও যেরকম বেগে ছিল ওই রকম বেগেই আছে। তার মানে হচ্ছে ধরো যে এখানে 0 মিনিট, 5 মিনিট, এখানে ধরো 10 মিনিট, 15 মিনিট, আর এই লাস্টে মনে করো যে 20 মিনিট সময় গেছে, বা 20 সেকেন্ড, হোয়াট এভার যাই একক নেও না কেন, ওর বেগ মনে করো যে এইখানে ছিল হলো ধরো 15 মিটার/সেকেন্ড, যা ছিল তাই আছে, ও আর নড়েও না চড়েও না। এর অর্থই হচ্ছে এটা একটা সমবেগের গ্রাফ। এগুলা তোমরা গতি অধ্যায়ে পড়ছো তাই না? সমবেগের গ্রাফ। তার মানে এই যে এটা একটা জড়তা, যেটাকে বলা হয় স্থিতি জড়তা, ও স্থির আছে, আজীবনে স্থির থাকতে চায়, নড়াচড়া করতে চায় না তোমার মতো। আর এই যে এটা হলো গতি জড়তা, যে হচ্ছে যেরকম গতিতে আছে, যেরকম বেগে আছে, আজীবন সমবেগে ওই গতিতেই সমবেগেই চলতে চায়, এটা হচ্ছে গতি জড়তা। তাহলে আমরা বুঝলাম জড়তা দুই রকমের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাইডে লেখি নাকি, একটা হলো স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। এই যে স্থিতি জড়তা বা গতি জড়তা আমাদের জীবনেও এরকম হয়। তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি মনে করো যে 9-এ তেমন কিছু পড়ো নাই, বা 10-এ তেমন কিছু মোটামুটি পড়ছো, এখন সামনে তোমার এসএসসি পরীক্ষা, তুমি এখন ওইভাবেই আছো, যেমন ছিলা তেমনই আছো, মনে করতেছো তাহলে তো এখন আর লাভ নাই, পড়ি নাই যখন, যা বাদ। তো তুমি কিন্তু স্থিতি জড়তাতে আছো, তার মানে তোমার অবস্থানের কোনো চেঞ্জ করার ইচ্ছা তোমার নাই। তুমি যেই মনে করো অবস্থানে ছিলা, তুমি ওই অবস্থানেই থাকতে চাচ্ছ। আর তোমার একটা বন্ধু বা বান্ধবী, মনে করো তোমার বান্ধবী হচ্ছে, ও 9-10 থেকেই মোটামুটি অনেক একটা নির্দিষ্ট গতিতে পড়াশোনা করে, ও আছে গতি জড়তায়, ও ওর চেয়ে বেশিও যায় না কমও যায় না, ও একটা ওর ফিক্সড প্যাটার্নে পড়াশোনা করে। তো এই যে দুই ক্ষেত্রেই আসলে জিনিসটা ভাঙ্গা দরকার। কারণ দেখো আমরা যখন 9-এ থাকি আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, একটু অল্প অল্প পড়ি। যখন 10-এ উঠি আমরা তখন সিরিয়াস হই, হায় হায় এত পড়া, এত তাহলে সিরিয়াস অবস্থা, পড়তে হবে অনেক বেশি। কি করি? তখন আমরা আর একটু সিরিয়াস হই ক্লাস 10-এ উঠে। এরপরে আমরা কি করি, যখন 10-এ পড়াশোনা করি, তারপরে যখন এসএসসি পরীক্ষার প্রিপারেশনের কাছাকাছি চলে আসি, তখন আমরা মনে করো যে আরও সিরিয়াস হই, আরও বেশি পড়াশোনা করি, ক্লাস করি, এক্সাম দেই, হ্যান করি ত্যান করি। আর হ্যাঁ, আমাদেরও কিন্তু এক্সামের ব্যবস্থা আছে, বুঝতে পারছো? তোমরা চাইলে আমাদের পেজে আমাদের হচ্ছে এসএসসির মডেল টেস্টে রেজিস্ট্রেশন করতে পারো, ফুললি ফ্রি। তুমি রেজিস্ট্রেশন করবা, এক্সাম দিবা, এটা তোমার জন্য সম্পূর্ণ ফ্রি, সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে যে এই যে তুমি তোমার যে অবস্থানে ছিলা, পড়াশোনা কম কম ছিল, কম কমই আসো, এটা খারাপ। আবার মনে করো তোমার বান্ধবী 9-এ অল্প অল্প পড়তো, মোটামুটি পড়তো মিড রেঞ্জে, ওই অবস্থানই সে জীবন ভরা আছে, এটাও খারাপ। তার মানে জড়তা জিনিসটাকে মাঝে মাঝে আমাদের ভাঙতে হয়। এই জড়তাকে ভাঙ্গে হচ্ছে কে? বল, যেটাকে আমরা বলি ফোর্স, এক্সটার্নাল ফোর্স, তাই না? তার মানে মনে করো তুমি পড়াশোনা করো না, অথবা তুমি মোটামুটি লেভেলে পড়াশোনা করো, কিন্তু আপও না ডাউনও না, তোমার কোনো বড় ভাই বড় বোন, অথবা আমরা যে মনে করো যে তোমাকে জোর করে পিটায়, হ্যাঁ, টাইনে টুনে নিয়ে এসে পড়তে বসায় দিলাম। তার মানে এটা কি, আমরা এক্সটার্নাল একটা ফোর্স তৈরি করলাম তোমার উপর, তুমি চাচ্ছিলে না, এখন বাধ্য হয়ে চাচ্ছ। তোমার যে অবস্থাটা ছিল, তুমি মনে করো এরকম অবস্থায় ছিলা, এরকম ফিক্সড একটা অবস্থায় ছিলা, ধরো স্থিতি জড়তায় ছিলা, আমরা যে তোমাকে জোর করে ঠেলে ঠুলে মারে মুড়ে তোমার অবস্থান চেঞ্জ করার চেষ্টা করলাম, বা তোমাকে আর একটু মানে ধরো যে দূরত্ব বাড়ায় দিলাম আর কি। অথবা তুমি একটা নর্মাল গতি জড়তায় ছিলা, তোমার একটা সমবেগে ছিলা, তো তোমাকে জোর করে আর একটু ত্বরণ তৈরি করে দেওয়া হলো, তোমাকে অ্যাক্সিলারেট করা হলো, তোমার গতি জড়তাটাকে ভাঙ্গা হলো। এই ব্যাপারগুলো হচ্ছে কি বল প্রয়োগে হয়, বুঝতে পারছো? আমার এখনো মনে আছে, আমার একটা স্টুডেন্ট ছিল, ও এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তো ছেলে মনে করো যে এতই অলস, মানে মাঝে মাঝে ঘুমের জন্য ওকে খুব আর কি করা হয়েছে আর কি, হ্যাঁ, ওকে একটু মাঝে মাঝে একটু খোঁচা দেওয়া হয়েছে। হ্যাঁ, মনে হয়েছে যে হচ্ছে আমি অনেক আগে, অনেক আমার পুরানো স্টুডেন্ট, ওই এখন মোটামুটি সিনিয়র হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে এখন রানিং। তো মাঝে মাঝে ওকে হচ্ছে এমনও হয়েছে আমি যে ঘুম থেকে টাইনে তুলে পড়াইছি, এমন অবস্থাও হয়েছে। আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট। তো যাই হোক, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ, বুঝছো? তো বিশ্বজিৎ এক মাঝে মাঝে এখনো মনে পড়ে ওই স্মৃতিগুলা, যে চ্যাংরা ঘুমায় থাকে, ও যে টাইনে তুলে জোর করে পড়াইছি। হ্যাঁ,
এই আমার এলাকার ছোট ভাইয়ের মতো আর কি। তো যাই হোক, তো বল হচ্ছে এই জিনিসটা যেটা বাহ্যিকভাবে প্রয়োগ করলে কোনো বস্তুর জড়তা নষ্ট হয়ে যায় বা জড়তাকে ব্রেক করে। অর্থাৎ বল হলো এমন জিনিস যেটা বাহ্যিকভাবে প্রয়োগ করার কারণে স্থির বস্তু স্থির থাকে না। তার মানে কয়েকটা ঘটনা ঘটে, একটু যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে হতে পারে স্থির বস্তু গতিশীল হতে পারে, অর্থাৎ স্থির বস্তু আর স্থির থাকে না, মানে স্থিতি জড়তা নষ্ট হয়ে যায়। এখন গতি জড়তার কি হয়? গতি জড়তারও তো অনেক কিছু হতে পারে, তাই না? গতিশীল বস্তুর ক্ষেত্রে কি হবে? গতিশীল বস্তুর হয় সেটা স্থির হয়ে যেতে পারে, মানে গতিশীল বস্তু থামেও দিতে পারি, এটাও একটা হতে পারে। অথবা গতিশীল বস্তুর গতির মান পরিবর্তন হতে পারে। কারণ গতিশীল বস্তু ধরো সে 5 মিটার/সেকেন্ড গতিতে বেগে যাচ্ছিল, আমি ওইটাকে আরেকটু মনে করো বল প্রয়োগ করে দিলাম, এখন তার একটা অ্যাক্সিলারেট হয়ে তার শেষ বেগ হয়ে গেল 10 মিটার/সেকেন্ড। তাহলে এই যে ওর গতির মানের পরিবর্তন হতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে যে গতির দিকের পরিবর্তন হতে পারে। তার কারণ কি? একটা বস্তু মনে করো যে এদিক দিয়ে যাচ্ছিল, আমি এখানে একটা বল যদি প্রয়োগ করি, ফোর্স, তাহলে সে হয়তো বা এদিকে একটা শেষ বেগ নিয়ে ছুটে চলে যাবে। তার মানে যেহেতু গতিশীলের গতি একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশিকে চেঞ্জ করা যায় দুইটা জিনিস দিয়ে, একটা হলো ভ্যালু আর একটা হলো ডিরেকশন। তাহলে জড়তাকে ভাঙতে গেলে বা গতি জড়তাকে ভাঙতে গেলে দুইভাবে ভাঙা যাবে, একটা হলো ভ্যালু চেঞ্জ করে ভাঙা যায়, একটা ডিরেকশন চেঞ্জ করে ভাঙা যায়। যেমন স্থির বস্তু গতিশীল হয়, এইটা হচ্ছে ওর নর্মালি মনে করো স্থিতি জড়তা ব্রেক হয়, হ্যাঁ। কিন্তু গতিশীল বস্তু যে অলরেডি ভেক্টর রাশিতে আছে, তাকে আমি ব্রেক করব কিভাবে, তার জড়তা ভাঙবো কিভাবে? হয় গতিশীল বস্তুকে স্থির করে দিব, জড়তা ভেঙে যাবে, অথবা গতিশীল বস্তুর গতির মান পরিবর্তন করে দিব, তাও জড়তা ভাঙবে, অথবা গতিশীল বস্তুর গতির দিক চেঞ্জ করে দিব, তাও জড়তা ভেঙে যাবে। সোজা বাংলা ভাষায় বল হচ্ছে সেই জিনিস যেই জিনিস কোনো একটা বস্তুর জড়তাকে ভেঙে ফেলে। আরেকটু মানে ভদ্রভাবে বলতে গেলে বা একটু মাধুর্য দিয়ে বলতে গেলে জড়তা হলো বল হচ্ছে সেই জিনিস যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে, অথবা গতিশীল বস্তুকে স্থিতিশীল করে, অথবা গতিশীল বস্তুর গতির মান, দিক, অথবা মান এবং দিক দুইটারই পরিবর্তন করে, সেই জিনিসকে বলা হয় বল। বুঝতে পারছো? আচ্ছা, এই হলো আমাদের বলের আলোচনা। এখন বল তো অনেক রকম আছে, যেমন আমরা যদি বলি যে কি কি বল হতে পারে, আমাদের মৌলিক কিছু বল আছে যেগুলাকে একদম বেসিক লেভেলে বলা হয় মৌলিক বল। মৌলিক বল আছে কয়টা? 4টা বল আছে। কি বল? একটা হলো মহাকর্ষ বল। মহাকর্ষের আন্ডারেই একটা জিনিস হলো অভিকর্ষ। যেমন যদি আমি বলি যে একটা বুধ গ্রহ আর একটা শুক্র গ্রহের আকর্ষণ, এটা হলো মহাকর্ষ বল। আর যদি আমি বলি যে পৃথিবী আর মনে করো তোমার আকর্ষণ, এটা অভিকর্ষ বল হতে পারে, মহাকর্ষ হতে পারে। মানে সব অভিকর্ষই আসলে মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ নয়। মহাকর্ষ বলের মধ্যে দুইটা বস্তু থাকে, এর মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয় তাইলে সে হবে অভিকর্ষ বল। তার মানে আমরা বলতে পারি যে মহাকর্ষ বলের আন্ডারে একটা সাবসেট হচ্ছে অভিকর্ষ বল। বুঝতে পারছো? এর আন্ডারেই একটা আছে অভিকর্ষ বল। কিছুই না, জাস্ট দুইজনের মধ্যে একজন পৃথিবী হইলেই সেটা অভিকর্ষ। আমি যদি বলি যে ধরো আমি আর হলো পৃথিবী, এই আকর্ষণটার নাম কি? এই আকর্ষণের নাম দুইটাই, মহাকর্ষ হবে, অভিকর্ষ হবে। কারণ পৃথিবী আছে মানে অভিকর্ষ তো হবেই, আর যেহেতু দুইজন আছি আমরা আকর্ষণ করতেছি, তো মহাকর্ষ হবে। তো এই কারণে আমরা লিখব যে অভিকর্ষ বল, ধরো অ দিয়ে লিখলাম, অবল, অভিকর্ষ বল সাবসেট মহাকর্ষ বল। মানে অভিকর্ষ বল হচ্ছে মহাকর্ষ বলের একটা সাবসেট। এরপরে সেকেন্ড একটা বল আছে যেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ চুম্বক বল বা তাড়িত চুম্বক বল। এটাকে অনেকে অনেকভাবে লেখে, তাড়িৎ চুম্বক বল, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই আর কি। তাড়িৎ চুম্বক বল বা তড়িৎ চুম্বক বল, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স।
এইটা খুবই পাওয়ারফুল একটা বল। এই জিনিসগুলো নিয়ে তোমাদের এই যেমন এইটা নিয়ে আমরা এই অধ্যায়ে এটাকে ভেঙে চুরে আরেকটু পড়বো, বাট এই জিনিসগুলো নিয়ে তোমাদের পরের কোনো অধ্যায়ে হালকা পাতলা আলোচনা আছে। 3 নাম্বার আমরা বলতে পারি সবল বা দুর্বল, যাই হোক, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, আর একটা আছে হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল। একটা সবল, একটা দুর্বল নিউক্লিয় বল, বুঝতে পারছো? এই হলো বেসিক 4টা মৌলিক বল। আচ্ছা, বল টল তো বুঝলা, এইবারে আসো জড়তা বুঝলাম, বল বুঝলাম। আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম একটু সলভ করি। আসো, মনে করো যে এই যে এরকম একটা, মনে করো আমার মতো একটা মোটা সোটা মানুষ, হ্যাঁ, দৌড় দিচ্ছে, বৃক্ষ দৌড় দিচ্ছে, আর এই পাতলা পুতলা একটা মানুষ, ধরো রে মিস্টেরিও দৌড় দিচ্ছে। দুইজনের দিকে দৌড়াচ্ছে, বৃক্ষ আর রে মিস্টেরিও। বৃক্ষর ভর হচ্ছে 200 কেজি ওজন, কিন্তু কোনো কারণে বেগ মনে করো 1 মিটার পার সেকেন্ড। আর রে মিস্টেরিও পাতলা পুতলা চিকন ছোটোখাটো মানুষ, ওর ভর হচ্ছে 50 কেজি, আর হচ্ছে তোমার বেগ 50 মিটার পার সেকেন্ড, ধরে নাও, কল্পনা করে নাও আর কি। এখন কথা হচ্ছে এই দুইজন যদি এইভাবে সামনাসামনি ঠাস করে ধাক্কা দেয়, তাইলে এই জিনিসটা কি কোনো মধুর মিলন হবে কিনা? হ্যাঁ, দুইজন কি দুইজনে জড়ায় ধরবে কিনা, অথবা কে কাকে ধাক্কা দিয়ে চলে যাবে, বা কে কি করবে, এটা নিয়ে আমাদের হালকা একটু পড়াশোনা। এই ধরনের জায়গাগুলোতে আমাদের যে টার্মটা জানতে হয় সেটা হচ্ছে, দেখো এখানে যদি আমি স্বাভাবিকভাবে চিন্তা করি, মনে হবে যে 200 কেজি, হায় হায়, ও ধাক্কা দিলে তো নাই হয়ে যাবে দুনিয়ার থেকে, তাই না? কিন্তু দেখো এর আবার বেগ বেশি, 50 মিটার পার সেকেন্ড। এখন যদি এক দল বলবে যে না, ওর বেগ বেশি, ও ধাক্কা দিলে ও উড়ে যাবে, আরেক দল বলবে কি কস, বুদ্ধি শুদ্ধি নাই, এই মোটা মানুষ যায় ধাক্কা দিলেও থাকবে। এই যে এই সংঘর্ষের এই জায়গাগুলোতে একটা নতুন টার্ম ইউজ করা হয়, যেটাকে বলা হয় মোমেন্টাম বা ভর বেগ। মানে এই জায়গায় শুধুমাত্র ভর অথবা শুধুমাত্র বেগ কনসিডার করলে হয় না, কনসিডার করতে হয় একসাথে দুইটাই। ভরবেগ, ভরবেগ ইকুয়ালস টু হচ্ছে সিম্পলি ভর ইনটু বেগ, ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে একক কি হবে? ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, শেষ। এখন আমরা যদি দেখি এই পাতলা মানুষের ভরবেগ, ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয় জেনারেলি। পি ইকুয়াল টু কত? 50 ইন্টু 50, তাহলে 5 5 25, 0 0, 2500 কেজি মিটার পার সেকেন্ড, তাই না? আর এই মোটার ভরবেগ কত দেখি? এই মোটার ভরবেগ হলো 200 ইন্টু 1, তার মানে 200 কেজি মিটার পার সেকেন্ড। দেখছো, এই হলো বিষয়। দেখো এখানে আমরা মানে পুরুষ মানুষ জন্য আমরা এই যে একটা বৈষম্যের শিকার, দেখছো? দেখো এখানে হলো একটা পুরুষ মানুষ, ধরো কি বৃক্ষর ক্ষেত্রে অথবা এরকম মোটা পুরুষ মানুষদের ক্ষেত্রে আমরা বলি কি মোটা ভটকা। তার মানে কাহিনীটা দেখো, বৈষম্যটা কোথায়? এই যে নারী বৈষম্য, হ্যাঁ, নারীর ক্ষমতায়ন, এইসব নিয়ে কত কিছু। তো পুরুষের বৈষম্য, পুরুষের ক্ষমতায়ন গেল কই, তাই না? যেমন ধরো যে আমরা যদি একটু হেলদি মেয়েকে মনে করো যে দেখি, আমরা কি বলবো? আমরা সুন্দর করে ডাকি, আমরা বলি কি চাবি গার্ল, তাই না? একটু এইভাবে ডাকি। আর যদি একটা মোটা ছেলে থাকে, আমরা কেউ বলবো যে চাবি, আমরা কইব ভটকা, ভটকা বেটা, মোটা, হ্যাঁ, ঠেলা, এইসব কথা কব, তাই না? কারণ আমার বন্ধু আছে, আমার বন্ধু মনে করো ফুয়াদ, ফুয়াদকে আমি এখন বলবো চাবি ফুয়াদ না, ও মোটা ফুয়াদ, ভটকা ফুয়াদ, হ্যাঁ, ভটকা বেটা, এইসব। এই যে এই জিনিসটা কিন্তু একটা বৈষম্য। আর মনে করো একদম পাতলা চিকনা কোনো মেয়ে যদি থাকে, আমরা কি বলি? আমরা একটু ভদ্রভাবে ডাকি যে স্কিনি, হ্যাঁ, স্কিনি গার্ল, এইরকম। আর ওই ছেলে যদি ওই রকম শুকনা সুটকা চিকনা হয়, তাহলে কি খবর নেশাখোর, গাঞ্জাখোর, হ্যাঁ, যে গাঞ্জট্টি, এই কি সব ডাকবো, তাই না? তো এই যে একটা বৈষম্য, তো এখন এই বৈষম্য, এই পুরুষ বৈষম্য, এখন এইটা নিয়ে তো কোনো কিছু হচ্ছে না, হ্যাঁ, এটা নিয়ে কিছু করা দরকার। তো এটা আমার একটা ছোটোখাটো দাবি থাকলো, যে এই যে আমরা পুরুষদের বৈষম্যের শিকার, এইটা নিয়ে কিন্তু কিছু একটা মানে আইন থাকা দরকার আর কি। পুরুষদেরও এরকম একটা ভালো নামে ডাকা উচিত, তাই না? যাক, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এর ভরবেগটা বেশি, তার মানে ও যদি ধাক্কা দেয়, তাহলে এই যে ভটকা, এই দেখো কইতে কইতে ভটকা কয়ে ফেলাইছি। এই ভটকা মনে করো, বা চাবি মনে করো, এই চাবিটা এ মনে করো উড়ে চলে যাবে, কথার কথা, বুঝতে পারছো? এই হলো আমাদের ভরবেগের কনসেপ্ট আর কি। তো আমরা এখন ভরবেগের কাহিনীগুলো যদি বুঝে যাই, তাহলে আমরা
এখন যাব হচ্ছে নিউটনের গতির একটা হালকা পাতলা সূত্রে, সেটা হচ্ছে নিউটনের গতির 2 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র হলো, তোমরা এটা মনে হয় পড়ছো, আমি একটু শর্টে বুঝাই দেই যে নিউটনের গতির 2 নাম্বার সূত্র হলো ভরবেগের পরিবর্তন নিয়ে পড়াশোনা। হ্যাঁ, সেটা বলে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগ মানে এম ভি, মনে করো শেষ ভরবেগ, এমতে ভর, ভিতে শেষ বেগ, তাহলে এম ভি মানে শেষ ভরবেগ, মাইনাস এম ইউ মানে এমতে ভর, ইউতে আদি বেগ, তাহলে এম ইউ মানে আদি ভরবেগ, তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এটাকে বলে ভরবেগের পরিবর্তন। তাকে যদি আমি টাইম দিয়ে ভাগ দেই তাহলে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার, মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ব্যাপারটা এরকম, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে এই যে এফতে মনে করো প্রযুক্ত বল, যেই বল আমি প্রয়োগ করতেছি তার সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে, মানে যেদিকে আমি বল প্রয়োগ করব ওই বলের ডিরেকশন অনুযায়ী ভরবেগের পরিবর্তনটাও ওই দিকে যাবে। আমরা যদি সমানুপাতিক উঠায় দেই তাহলে একটা কনস্ট্যান্ট আসে, মনে করো এটাকে উঠায় দিলে ধরো কে তে একটা কনস্ট্যান্ট আসলো, এম ভি মাইনাস এম ইউ ভাগ হলো টি। তো এই কেটাকে আমরা 1 কনসিডার করি, 1 কনসিডার করলে যেটা হয় এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ভাগ হচ্ছে টি। তো এখান থেকে আমরা এম কমন নিতে পারি, তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি, তো ভি মাইনাস ইউ ভাগ টি মানে আবার এ, তাহলে এম ইন্টু এ। তো এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এম এ, বুঝতে পারছো? এই এফ ইকুয়ালস টু এম এ। এখন কথা হচ্ছে যে এফ ইকুয়ালস টু এম, এই সূত্র তোমরা জানো, আর ভি মাইনাস ইউ বাই টি সমান যে এ হয় এটা তোমরা গতি অধ্যায়ে শিখে আসছো। তো এই হলো মোটামুটি আমাদের ভরবেগের পরিবর্তনের হারের যে সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র আর কি, সেইটা। তো এইখান থেকে আমাদের মাঝে মাঝে কিছু অনুধাবন টাইপের প্রশ্ন আসতে পারে। কীরকম অনুধাবন টাইপের প্রশ্ন? সেটা হচ্ছে যে মনে করো তোমাকে এরকম কিছু একটা প্রশ্ন দিল যে কোনো বস্তুর, ধরো কোনো বস্তুর ত্বরণ যদি শূন্য হয়, অথবা দিল যে কোনো বস্তুতে মানে বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়, বা এরকম একটা প্রশ্ন দিল যে বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়, তাহলে তোমাকে এই পুরাটা করে দেখানো উচিত যে এই সূত্রটা প্রথমে বাংলাটা লিখবা, তারপরে এইটা লিখবা, তারপরে এইটা এইটা এই পর্যন্ত যখন যাবা তখন তুমি লাস্টে ফিনিশিং লাইন দিবা যে আমরা দেখতে পারতেছি যে যখন এম তো ফিক্সড, এম এর মান কনস্ট্যান্ট, কোনো বস্তুর ভর আপাতত এই পৃথিবীর মধ্যে কনস্ট্যান্ট। তো এখন আমরা যদি এফ ইকুয়ালস টু দেখলাম এম এ, তার মানে এম যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমার এফ যদি আমি বাড়ায় দেই তাহলে কে বাড়বে? এম তো বাড়ার কিছু নাই, ও তো ফিক্সড। ধরো আমি আমার উপর বল প্রয়োগ করতেছি, তা আমার কি ভর বেড়ে যাবে এখানে? না, এমও মাঝে মাঝে চেঞ্জ হয়, সেটা ইন্টারমিডিয়েটে উঠলে একটা চ্যাপ্টার আছে ওইখানে পড়বা। আপাতত তোমাদের জন্য এম ফিক্সড। তো এফ যদি বাড়ায় দেয় তাহলে বাড়বে কে? এ, অ্যাক্সিলারেশন বাড়বে। তার মানে যদি ত্বরণ বৃদ্ধি পায় তাহলে এফ বাড়বে, বা এফ বাড়ায় দিলে ত্বরণ বাড়বে। এইরকম কিছু অনুধাবন টাইপের প্রশ্ন মাঝে মাঝে লাগে, তো একটু নলেজে ওই কারণে দিয়ে রাখলাম তোমাদেরকে, বুঝছো? আচ্ছা, এরপরে যদি আমরা যাই ভরবেগের পরিবর্তন নিয়ে আরেকটা ছোটখাটো কথায়, সেটা হচ্ছে বলের ঘাত ভার্সাস ঘাত বল। দেখো ঘাত বল মানে কি, আগে এটা বলি। ঘাত মানে হলো মনে করো আঘাত, ঘাত মানে ধরো আঘাত, ঘাত বল মানে আঘাত করার বল। হ্যাঁ, আঘাত করতেছি, তো ঘাত বল হচ্ছে আঘাত করা টাইপের একটা জিনিস। তো আঘাত বা অ্যাক্সিডেন্ট কেমনে হয়? বানান কি ভুল গেল নাকি? গেলে গেল। তো অ্যাক্সিডেন্ট কেমনে হয়? ধরো যে খুবই অল্প সময়ের মধ্যে খুবই জোরে একটা ধাক্কা লাগে বা খুবই বেশি বল আসে, হিট করে। যেমন তুমি যদি তোমার বন্দুক, মনে করো এটা ঠিক না, যদি হুট করে একটা একটু মেরে দেও আর কি, বাড়ি মারো, এটা উচিত না। তারপরে আমরা ধরলাম যে ভালোবেসে না হয় একটু টোকা দিয়ে দিলা। তুমি কি বাংলা সিনেমার মতো যে এখানে বন্ধু দাঁড়ায় আছে তুমি আস্তে আস্তে বাংলা সিনেমার মতো স্লো মোশনে দিবা? না, তুমি ঠাস করে মারবা, মনে করো যে যাই হোক আর কি। তো এই হলো বিষয়। তো এই জিনিসগুলো হলো ঘাত বল। ঘাত বলের শর্ত হলো খুবই অল্প সময়, খুবই অল্প সময়, খুবই অল্প সময়ের মধ্যে ওটা অ্যাপ্লাই হবে, কিন্তু খুবই বেশি মানের বল অ্যাপ্লাই হবে, বেশি মানের বল অ্যাপ্লাই হবে।
তার মানে খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় মানের একটা বল অ্যাপ্লাই হবে, এই জিনিসটাকে বলা হয় ঘাত বল। এই ব্যাপারগুলো সংঘর্ষের ক্ষেত্রে হয়। আর বলের ঘাত হচ্ছে কি জিনিস? বলের ঘাত হচ্ছে কিছুই না, এটা জাস্ট ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, মনে রাখো আমি কিন্তু পরিবর্তনের হার বলি নাই, আমি জাস্ট পরিবর্তন এইটুক বলছি। তাহলে বলের ঘাত কি জিনিস? বলের ঘাত হচ্ছে সিম্পলি ভরবেগের পরিবর্তন। সূত্রটা যদি দেখি এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ভাগ হচ্ছে টি। তাহলে দেখো তো আমরা যদি এফ ইন্টু টি লিখি তাহলে ওই পাশে কে থাকে? এম ভি মাইনাস এম ইউ থাকে। এই এম ভি মানে শেষ ভরবেগ আর এম ইউ মানে আদি ভরবেগ, তাহলে এম ভি মাইনাস এম ইউ, বা তোমরা যদি একটু ভালোবেসে এটাকে এভাবে লিখতে চাও তাহলে এই জিনিসটাকে বলা হয় ভরবেগের পরিবর্তন। তো এই ভরবেগের পরিবর্তনও যা, বলের ঘাতও তাই। তো এফ টি এটাকে বলা হয় বলের ঘাত। তো মনে রাখবা যে বলের ঘাত ইকুয়ালস টু এফ ইন্টু টি ইকুয়ালস টু, আমরা হিসাব নিকাশ করে কি পাইলাম? এম ভি মাইনাস এম ইউ, যাকে আমরা ডাকি ভরবেগের পরিবর্তন নামে। তার মানে আমরা যদি বলি, এখন যদি আমরা বলি যে ভরবেগের পরিবর্তন আর বলের ঘাত সেম, বুঝতে পারছো? পরিবর্তনের হার না, কিন্তু হার না, বুঝো, ভরবেগের শুধু পরিবর্তন আর বলের ঘাত সেম জিনিস। তো বলের ঘাতের একক কি? এফ এর একক হলো নিউটন আর টি এর একক হলো সেকেন্ড। তো বলের ঘাতের একক হলো নিউটন সেকেন্ড। আর ভরবেগের পরিবর্তনের একক কি? ভরবেগের পরিবর্তনের একক হলো ভরবেগের একক, যেটাকে আমরা পড়ছি কেজি মিটার পার সেকেন্ড। তার মানে কেজি মিটার পার সেকেন্ডও যা, নিউটন সেকেন্ড এই এন এস নিউটন সেকেন্ড এইটাও তাই, কারণ এফটিও যা এইটাও তাই, এইটা মানে এইটা, এটা মানে এইটা, এই দুইজন সেম। বোঝা গেছে? আশা করি বুঝছো। হ্যাঁ, যদি বুঝে থাকো তাইলে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। অনেক সময় এমন হতে পারে যে পরীক্ষায় তোমাকে এম এর মান, ভি এর মান, ইউ এর মান দিছে, দিয়ে বলছে বলের ঘাত কত। তুমি ভাবতেছো কে রে, বলের ঘাত মানে বল আর সময়ের গুণফল। হ্যাঁ, বলও নাই, সময়ও নাই, কিছুই নাই, কি সব আবল তাবল, ভর দিছে আর বেগ দিছে, তো কেমনে আমি বলের ঘাত বের করব? আসলে তোমাকে বুঝতে হবে যে ভরবেগ, এই ভরবেগের পরিবর্তন বের করলেই বলের ঘাত হয়ে যায়। এইটাই জাস্ট আমাদের মাঝে মাঝে একটু কনফিউশন তৈরি করে দেয়। তো আমরা একটু দেখি যে আমাদের ছোটখাটো কিছু জিনিসপত্র দেখি। হ্যাঁ, মনে করো যে এইখানে আমাদের 200 গ্রাম ভরের একটা ধরো বল আছে। হ্যাঁ, এই 200 গ্রাম ভরের বলটা ঠিক সোজা এসে একটা দেয়ালে ধাক্কা দিচ্ছে, হিট করছে দেয়ালে, এটা মনে করো 7 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারছে। আবার ঠিক ওই লাইনেই কোনো চেঞ্জ হয় নাই, ওই সোজাই সে করছে কি 7 মিটার পার সেকেন্ড বেগে আবার ওই দিক চলে গেছে। তো এই যে ধাক্কাটা খাইছে, এখানে মনে করো জাস্ট 1 সেকেন্ডের মতো একটা টাইম লাগছে, বা 1 সেকেন্ড লাগছে, বা 1 সেকেন্ড দিলাম না, যাও এইসব ঝামেলা টামেলা ভালো লাগে না, কিচ্ছু দিলাম না। না দিয়ে আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই সিস্টেমটাতে, এই ঘটনাটাতে বলের ঘাত ইকুয়ালস টু কত? এখন কথা হচ্ছে যে তুমি দেখো বলের ঘাত ইকুয়ালস টু কত। তো আমরা এটা জাস্ট কিছুক্ষণ আগে যেটা বললাম, দেখো এখানে ভর আছে, বেগ আছে, আদি বেগ আছে 7, শেষ বেগ আছে 7, কিন্তু বলও নাই, টাইমও নাই। তবে বলের ঘাত কেমনে বের করব? কারণ আমরা জানি যে বলের ঘাত যা, ভরবেগের পরিবর্তনও তা। তাহলে আমরা সিম্পলি যদি ভরবেগের পরিবর্তন বের করে ফেলি, ভরবেগের পরিবর্তন বের করে ফেলি, তাইলেই তো বলের ঘাত বের করা হয়ে যায়। এবং ভরবেগের পরিবর্তন বের করার মতো এনাফ জিনিসপাতি মশলা এখানে আছে। তাহলে ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, অথবা এম কমন নিলাম, ভি মাইনাস ইউ। তাহলে এখন দেখো তো এম এর মান কত? 200 গ্রাম। তো 200 গ্রাম মানে কত? 200 বাই 1000 দিয়ে ভাগ দিলে কেজি হয়ে যাবে, এসআই এককে নেই, কেজি। তো 200 বাই 1000 মানে কত? 1 2 3 1 2 3। তো এটা হলো 0.2 কেজি, তাই না? দেখো তো 200 1000 দিয়ে ভাগ করলাম, 3 ঘর আগে দশমিক গেল, 0.2 কেজি। তো আমার এম এর মান আমি পেয়ে গেলাম 0.2 কেজি। তুমি এখন খুশিতে লাফাইতে লাফাইতে এম এর মান বসাইলা 0.2 কেজি। তারপর দেখতেছো যে আদি বেগ 7, শেষ বেগ 7, তাহলে ভি এর মানও 7, মাইনাস ইউ এর মানও 7, লাফায় লাফায় হিসাব করলা 0.2 ইন্টু 7 7 মাইনাস 7 থেকে 7 বাদ দিলে 0।
তাহলে 7 থেকে 7 বাদ দিলে 0, 0-র সাথে গুণ করলেও 0। তুমি খুশিতে এইভাবে করে ম্যাথ করলা, বুঝছো? হয়েছে? ঘটনা হচ্ছে এইটা কিন্তু হয় নাই, এটা হয় নাই, হ্যাঁ, এটা হয় নাই। এবং মজার ব্যাপার, যদি এমসিকিউ হয় তাহলে দেখা যাবে যে এমন হইতে পারে ওই 0 অপশনটাই তোমার মানে ওই 4টা অপশনের মধ্যে আছে। মানে তুমি কিভাবে ভুল করবা, এটা তো যারা সিনিয়র টিচার তারা তো পড়াইতে পড়াইতে তোমার মতো আরো কত ব্যাচ পার করে দিচ্ছেন, ওনারা তো অভিজ্ঞ, কারণ ওনারা তো জানেন যে তুমি কেমনে ভুল করবা। যেমন আমি ইচ্ছা করে ভুল করলাম, কারণ আমি বুঝছি এটাই তোমরা হয়তো করবা, তো ভুল করলে উত্তর আসবে 0, দাগায় দিবা 0, খুশিতে লাফাইতে লাফাইতে বের হবা যে এই যে উত্তর মিলে গেছে, যায় দেখলা যে 0, পাইছো 0। হ্যাঁ, তো এইটা হবে না। তাহলে এখন কথা হলো কি হবে একটু দেখি। প্রথমত তোমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলোকে বলা হয় বেগ। বেগ কি রাশি ভাই? বেগ হচ্ছে ভেক্টর রাশি। হ্যাঁ, ভেক্টর রাশি। ভেক্টর রাশিতে কারা কারা থাকে? ভেক্টর রাশির মধ্যে মান থাকে এবং দিক থাকে। তার মানে একটা ভেক্টর রাশি যখনই আমি কনসিডার করব, সেখানে আমাকে মানের সাথে সাথে দিকের ব্যাপারটা কনসিডার করতে আমি বাধ্য, করতেই হবে কনসিডার। তার মানে আমরা দেখতে পারতেছি যে এই যে এখান থেকে যে বলটা এইদিকে আসলো, এইটা হলো মান 7, ঠিক আছে, কিন্তু দিকটা দেখো এই দেয়ালের দিকে। আর এখানে ধাক্কা খেয়ে বলটা ওই দিকে গেল, মান 7 ঠিক আছে, কিন্তু দিকটা কিন্তু দেয়াল থেকে বিপরীত দিকে। তার মানে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে কিছু একটা। ধরো যে তুমি বাইরে আলটিমেট যে ডেস্টিনেশন, মানে বলের যে শেষ বেগটা যে বাইরে চলে গেল, এই দিকটাকে তুমি প্লাস কনসিডার করতে চাও। যদি এই দিকটাকে ধনাত্মক বা পজিটিভ ডাইরেকশন ধরো, তাহলে ও যে এই দেয়ালের দিকে আসলো, এইটা অটোমেটিক্যালি নেগেটিভ ডাইরেকশন হয়ে যাবে। তোমাকে এটা এইভাবে বুঝে নিতে হবে, তা না হলে কিন্তু এই যে আমার এটার মতো ভুল হবে। বুঝতে পারছো? তার মানে তোমাকে দিকের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন যদি আমরা বের করি হিসাব নিকাশ করে, তাহলে কি হবে দেখো, আমরা যদি লিখি ভরবেগের পরিবর্তন, তাহলে m ইন্টু ভি মাইনাস ইউ। এখন মান বসাও, m এর মান কত? 0.2। ভি এর মান কত? এইবার দেখো, ভি ছিল বাইরের দিকে শেষ বেগ, ভি এর মান কত? পজিটিভ ডিরেকশনে ধরছি, +7, তাহলে ভি এর মান হবে +7। আচ্ছা, সূত্রের মাইনাস, এবং এইবার সূত্রের মাইনাস দিছি। এইবার দেখো ভি +7 হওয়াতে অটোমেটিক্যালি ইউ এর মান হয়ে গেল মাইনাস, কারণ অপোজিট ডাইরেকশন। তাহলে সূত্রের মাইনাস দিছি আর ইউ নিজে একটা মাইনাস, তাই না? তাহলে আমার ডিরেকশনটা হবে, হিসাবটা হবে এইরকম যে ভি মাইনাস সূত্রের মাইনাস আর ইউ নিজে একটা -7, এই যে। তাহলে উত্তর কি হবে দেখো তো এবার, 0.2 ইন্টু 7 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 7 14, এরকম হবে না? 14, তো 14-র সাথে যদি 0.2 গুণ করি, তো 14 দুগুণ 28 আর 1 ঘর আগে দশমিক, তাহলে 2.8। এটা 2.8 হবে কি, এটার একক হলো ভরবেগের পরিবর্তন, মানে কেজি মিটার পার সেকেন্ড, যাকে আমরা পরবর্তী লাইনে চাইলে 2.8 নিউটন সেকেন্ড লিখতে পারি, কারণ একটু আগেই দেখালাম দুইটা সেম ঘটনা। এখন কথা হচ্ছে, কারো কারো মনে এতক্ষণে হয়তো প্রশ্ন চলে আসছে যে আপনি এটাকে প্লাস ধরলেন কেন, এটাকে মাইনাস ধরলেন কেন? আমার মনের শখ, আমি এটাকে মাইনাস ধরবো, ওটাকে প্লাস ধরবো, সমস্যা কি? ধরেন এবার দেখি কি হয়। কারো মনে যদি এরকম প্রশ্ন আসে, সেটার সলভ আমি করে দিচ্ছি। দেখো, ধরো যে আমরা যদি কোনো কারণে কি দিয়ে লিখবো, ধরো এটা দিয়ে লিখি, রেড কালার দিয়ে। ধরো এই দিকটাকে আমরা এখন কি করলাম, এটাকে আমরা মাইনাস করে দিলাম। হ্যাঁ, ধরো তোমাদের মনের শখ, এটাকে মাইনাস করে দিলাম, তাহলে এটা প্লাস ধরতে হবে, অপোজিট ডাইরেকশন। তাহলে আমার ওই সূত্রে আবার আমি যদি একটু ফেলি, হিসাব করি, আমরা একটু ছোট করে এখানেই লিখে ফেলি। হ্যাঁ, এম ইন্টু ধরো ভি মাইনাস ইউ। তো এখন দেখো, এম এর মান 0.2, ভি এর মান হচ্ছে -7, দেখছো এই যে -7, আর সূত্রের মাইনাস আর ইউ এর মান তো ন্যাচারালি পজিটিভ, তাহলে এখানে হবে 0.2 -7 -7 হয় হলো -14, তো এটা গুণ করলে হয় -2.8, একবারে লিখলাম। এখন কথা হলো, তুমি বলতেছো তাহলে উত্তর কোনটা, -2.8 নাকি +2.8? উত্তর হচ্ছে দেখো, যখন তুমি যেই সময়টাতে, এই ধরো যে যেই সময়টাতে তুমি ভি এর দিকটাকে নেগেটিভ ধরছো, সেই সময় উত্তর আসছে নেগেটিভ। বোঝো, যখন তুমি শেষ বেগ ভি এর দিকটাকে নেগেটিভ ধরছো,
তখন উত্তর আসছে নেগেটিভ। যখন তুমি শেষ বেগ ভি এর দিকটাকে পজিটিভ ধরছিলা তখন উত্তর আসছিল পজিটিভ। এর অর্থ যে এই যে জিনিসটা, এর অর্থ এই যে সাইনটা, এই সাইনটা জাস্ট ডিরেকশানকে মিন করে, ভ্যালু হচ্ছে এটাই, ভ্যালু হলো আলটিমেটলি 2.8। কিন্তু সাইন যেটা প্লাস বা মাইনাস এটা হলো ডিরেকশানকে ডিফাইন করে। তার মানে প্রতি ক্ষেত্রেই ডিরেকশান হচ্ছে শেষ বেগের দিকে। যখন শেষ বেগকে তুমি পজিটিভ ধরছিলা উত্তর পজিটিভ আসছিল, তার মানে শেষ বেগের দিকে। যখন তুমি শেষ বেগকে নেগেটিভ ধরছো উত্তর নেগেটিভ আসছে, তার মানে শেষ বেগের দিকে। শেষ বেগের ডিরেকশন যেটা ধরছে উত্তর ওই চিহ্নেরই আসছে। এর মানে চিহ্ন শুধু ডিরেকশন ডিফাইন করে, মান হচ্ছে উভয়ের সেম। বুঝতে পারছো? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা সমস্যা ছিল। এরপরে আমরা আরেকটা সমস্যায় যাই। দেখো 3 কেজি ভরের একটা বস্তু, 3 কেজি ভরের বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। 1 কেজি ভরের অপর একটি বস্তু একই বেগে, মানে ওই 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই উল্টো দিকে চলছে, মানে পশ্চিম দিকে মনে করো চলতেছে। একটা মনে করো 3 কেজি ভরের একটা বস্তু, এই ধরো 3 কেজি ভরের বস্তু ও এদিকে যাচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। আরেকটা 1 কেজি ভরের বস্তু, ধরো এটা হলো 1 কেজি ভরের বস্তু, ও এই দিকে আসতেছে উল্টো দিক, মানে ও পূর্ব দিকে গেলে ও পশ্চিম দিকে আসতেছে একই বেগে, মানে এই যে 2 মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে আসতেছে। ভালো কথা, আসুক। তে সংঘর্ষের পর মিলিত বস্তু কোন দিকে কত বেগে যাবে? মিলিত বস্তু। এখন সংঘর্ষের ক্ষেত্রে আমাদের আরেকটু জেনে রাখতে হবে যে ভরবেগের পরিবর্তন বুঝলাম, ভরবেগের সংরক্ষণ নামেও একটা ঘটনা আছে। আমরা শক্তির সংরক্ষণ নামে একটা জিনিস পড়ছিলাম না, শক্তির সংরক্ষণ নীতি, যে আদিতে যতগুলা শক্তি আছে তার সমষ্টি, শেষে যতগুলা শক্তি আছে তার সমষ্টি সেম হয়। ওই রকম ভরবেগের ক্ষেত্রেও সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। যেমন আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি। তার মানে ভরবেগ জিনিসটা কোথাও হুট করে উধাও হয়ে যায় না। হ্যাঁ, সমষ্টি, ভরবেগ জিনিসটা কোথাও হুট করে উধাও হয়ে যায় না, নাই হয়ে যায় না। আদিতে যা ভরবেগের সমষ্টি ছিল সেটাই কম বেশি হয়ে শেষের সমষ্টিও সেম থাকে। ধরো আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে 5 টাকা আছে। 1 বছর পর আমি গরিব হয়ে গেলাম, আমার কাছে 2 টাকা আছে, তোমার কাছে 8, ধরো যে আগে ছিল আমাদের কাছে 10 আর 5 15 টাকা, শেষে আমি গরিব হলাম, আমার কাছে 2 টাকা আছে আর তোমার কাছে ধরো 13 টাকা হয়ে গেল। তো এই যে 13 আর 2 15, 10 5 15, ব্যাপারটা এইরকম। তো ভরবেগের সংরক্ষণ জিনিসটাও এরকম, যে যদি আদিতে যদি ভরবেগের সমষ্টি যা হবে শেষের ভরবেগের সমষ্টি তাই হবে, কোনোটা কম বেশি এদিক ওদিক হয়ে সেম থাকবে। যেমন আদি ভরবেগ মানে কি? এম ইউ, এটা আদি ভরবেগ। সমষ্টি মানে অনেকগুলো বস্তু, ধরো M1 U1 একটা বস্তু, প্লাস M2 U2 দুইটা বস্তু, প্লাস M3 U3 তিনটা বস্তু। তাহলে ইকুয়াল এখানেও শেষ ভরবেগ তিনজনের সমষ্টি সেম হবে। তাহলে কি হবে? M1 V1, শেষ বেগ যেহেতু ভি দিয়ে প্রকাশ করতেছি, প্লাস M2 V2 প্লাস M3 V3। বুঝতে পারছো? এই হলো আমার ভরবেগের সংরক্ষণ নীতি। তো এই নীতি কাজে লাগায় আমরা একটু এখানে ম্যাথ করব। এখন সংঘর্ষের পর মিলিত বস্তু, মিলিত বস্তু আবার কিভাবে হয় দেখো। যদি এমন ঘটনা ঘটে যে মনে করো যে এখান থেকে একটা মোটা মানুষ ও টম অ্যান্ড জেরির মতো ধরো দৌড় দিল, এদিকে ছিটে দৌড় দিছে, আর এই পাতলা মানুষটা এদিকে ছিটে দৌড় দিছে। এ এমন জোরে দৌড় দিছে, একে ঠাস করে বাড়ি মারে মনে করো যে নিজের পেটের মধ্যে ঢুকে গেছে। দুইজনে একসাথে হয়ে দৌড়ায় আগানো শুরু করছে। টম অ্যান্ড জেরির কিছু আছে না, যে ও দৌড়াচ্ছে ঠিকই, ধরো এখানে ও আসতেছে, এদিক থেকে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে, হ্যাঁ ধরো এটা একটা মোটা বস্তু, মোটা পাতলা, দুইজনই মনে করো দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এমন দৌড় দিল, নট নেসেসারি ধাক্কায় ছিটায় দিতে হবে, ছিটকে ফেলতে হবে, এমন দৌড় দিছে যে আস্তে 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 একটা সময় পর এই পাতলা জিনিসটা এই মোটাটার গায়ের সাথে লেগে একবারে যাওয়া শুরু করলো। এটাকে বলা হয় মিলিত বস্তু। তার মানে আমরা যদি চিন্তা করি যে এখানে ধরো দুইজন বস্তু আছে, তাহলে এখানে হবে কি? M1 U1 প্লাস M2 U2 দুইজনের আদি ভরবেগের সমষ্টি, ইকুয়াল টু ধাক্কাধাক্কি খাওয়ার পর শেষে কি হয়েছে? শেষে মনে করো M1 V1 প্লাস M2 V2। কিন্তু যদি একজন আরেকজনকে আলাদা বেগে ছিটকে না দেয়,
একজন আরেকজনের সাথে এভাবে এক হয়ে তারপরে আগায় চলে যায়, এটাকে বলে মিলিত বস্তু। তো মিলিত ক্ষেত্রে দুইজনের বেগ আলাদা হয় না, সেম হয়। তখন আমরা এটাকে বলি কিভাবে? তখন আমরা এটাকে বলি এইভাবে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v প্লাস m2 v। যেহেতু বেগ সেম, দুইজন জোড়া লেগে আগানো শুরু করছে, তখন যেটা হয় m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু ভি কমন নেওয়া যায়। এই ভিকে তখন আমরা বলি মিলিত বস্তুর বেগ। মানে ওই যে দুইজন যে জোড়া লেগে গেল একজন আরেকজনের সাথে, ওই মিলিত হয়ে যে আগায় চলে গেল, সেই বেগটাকে বলা হয় মিলিত বস্তুর বেগ। তার মানে এই যে এইরকম, এই মোটা মানুষটা দৌড় দিছে, এই পাতলা মানুষটা দৌড় দিছে, ধাক্কাধাক্কি খাওয়ার পর এই মোটাটার গায়ের সাথে এই পাতলাটা মনে করো যে এরকম জোড়া লেগে গেছে, দুইজন জোড়া লেগে একসাথে দৌড়াচ্ছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, দুইজন জোড়া লেগে গেছে, এরকম বিষয়। আচ্ছা, এখন আমরা একটু যাই এই সমস্যাটায়। না, এটা আমরা দেখতেছি যে মিলিত হয়ে গেছে, মিলিত বস্তু। তার মানে আমরা জানি কোনো কথা নাই, m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু ভি। এই যে এই ভিটা বের করতে হবে। তাহলে এখন প্রথম কথা, m1 মানে যে 3 কেজি, তাহলে এটা হলো 3 ইন্টু, আচ্ছা 3 কেজিটা কোন দিকে যাচ্ছিল? পূর্ব দিকে। 3 কেজিটা যাচ্ছিল হলো ধরো পূর্ব দিকে, তাহলে ও যাচ্ছিল এইদিকে মানে পশ্চিম দিকে। তো আমরা যদি পূর্ব দিকটাকে পজিটিভ ধরি, তাহলে পশ্চিম দিক অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে, হতে বাধ্য। তাহলে 3 ইন্টু u1 মানে আদিবেগ কত? 2। এই 2টা কিন্তু পজিটিভ ডাইরেকশনে 2, যেহেতু পূর্ব দিককে আমরা পজিটিভ ধরছিলাম, প্লাস m2 মানে এই যে 1 কেজি ইন্টু u2। এইবার u2টা কি হবে? এটা তো 2, কিন্তু যেহেতু পশ্চিম মানে নেগেটিভ, তাহলে ওর ভ্যালুটা ভিতরে ভিতরে -2। বুঝতে পারছো? এইটা ইকুয়ালস টু m1 প্লাস m2 মানে ওদের ভর কত? একজনের 3 একজনের 1, আর ভি তো বের করবো। তাহলে এখন হিসাব করি, 3 দুগুণ 6, আর এখান থেকে -2 অক্ষে 2, তাহলে এখানে 3 আর 1 4 ইন্টু ভি, তাই না? তো 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 হয়, আর এখানে 4v হয়। তাহলে ভি এর মান আমরা দেখতেছি 1 মিটার পার সেকেন্ড। এইবার কথা হলো ভি এর মান 1, ভি এর চিহ্ন কি? পজিটিভ 1। তাহলে ভি এর চিহ্ন যেহেতু +1, এর অর্থ হলো মিলিত বস্তু কোন দিকে কত বেগে যাবে? তাহলে মিলিত বস্তু কত বেগে যাবে? 1 মিটার পার সেকেন্ড বেগে যাবে। আর কোন দিকে যাবে? আমরা দেখলাম পজিটিভ উত্তর আসছে। পজিটিভ কাকে ধরছিলাম? পূর্ব দিককে পজিটিভ ধরছিলাম, তাইলে পূর্ব দিকে যাবে, পূর্ব দিকে। তাহলে উত্তর হবে যে মিলিত বস্তু পূর্ব দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তোমার বাড়িতে কাজ হচ্ছে পূর্ব দিকটা নেগেটিভ ধরবা, পশ্চিম দিককে পজিটিভ ধরবা, হিসাব নিকাশ করবা, দেখবা উত্তর আশা করি নেগেটিভে আসছে। তার মানে ওই যে একই কথা, পূর্ব দিককে নেগেটিভ ধরছে, উত্তর নেগেটিভে আসছে, মানে যেদিকেই যাও পূর্ব দিক থেকেই উত্তরটা হচ্ছে। মানে বিষয়টা এরকম যে যাই কষ হচ্ছে, মনে করো এরকম যে দুই বন্ধু গল্প করতেছে, গল্প করে ধরো দুইজন মিলে ধরো যে একটা কি বলবো, ধরো যে একটা জায়গায় আম গাছ আছে, মনে করো একটা আম গাছ আছে, আর ওইখানে এখন ওরা চাচ্ছে ওই আম গাছ থেকে আম পারে খাবে আর কি। তখন দুই বন্ধুর মধ্যে মানে গল্প চলতেছে, কে কোন পাটটা নিবে, কোন ডাল নিবে, ও ওটা নিবে, ও ওটা নিবে, এভাবে গল্প করতেছে। তখন বন্ধু করছে যে বন্ধু তুই যাই কস এত কিছু বুঝি না, আম গাছটা কিন্তু আমার, এরপর তুই কি কবি ক। হ্যাঁ, তো বিষয়টা এরকম, তুমি পূর্ব দিকে প্লাস ধরলে দেখো উত্তর প্লাস আসছে, তুমি বাড়িতে প্র্যাকটিস করো পূর্ব দিককে মাইনাস ধরো, পশ্চিমকে প্লাস ধরো, উত্তর তাইলে মাইনাস। তার মানে যাই কও পূর্ব দিকেই যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড নিয়ে, তাই না? 1 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আর কি। এবার দেখো, একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? এই যে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন চাইছি হলো ভরবেগের পরিবর্তন। তার মানে mv মাইনাস mu চাইছি, এখানে mও নাই ভিও নাই, আছে হলো কি বল আর সময়। এখন ওই যে একটু আগে শেখালাম, তোমাকে মাথায় রাখতে হবে যে mv মাইনাস mu এইটা যা f ইন্টু টি লেখাও তাই, বলের ঘাত, তাই না? তাহলে আমি এইটা ইকুয়ালস টু এইটা, আর এইটা মানে মান দেওয়া আছে 5 নিউটন আর 10 সেকেন্ড, তাহলে 5 ইন্টু 10, 5 10 50 নিউটন সেকেন্ড।
এরাই তো উত্তর। যেহেতু এখানে ভরবেগের পরিবর্তন এর এককে লেখাটা ভালো, তাই আমরা লিখবো এইটা ইকুয়াল টু, আবার আরেকটা লাইন দিয়ে লিখবো 50 কেজি মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা জানি নিউটন সেকেন্ড আর কেজি মিটার পার সেকেন্ড একই, এই তো আমরা ওর মতো একটু এটাকে সুন্দর ডেকোরেশন করলাম আর কি, আর কিছুই করি নাই। দেখছো এক লাইনের ম্যাথ। আচ্ছা, কই গেল? হারায় গেল নাকি সব কিছু? তো এখন আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং ম্যাথ করব। এই ম্যাথটা একটু খেয়াল করো। এই ম্যাথটা যদি পারো তাহলে আমি মনে করব যে তোমার এই রিলেটেড কনসেপ্ট এতক্ষণ যা পড়াইছি, অতীতে যা শিখছো সব একদম পানির মতো মোটামুটি পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা, তো এই ম্যাথটা আমরা একটু আস্তে আস্তে পড়ি আর ছবি আঁকি দেখি। একটি নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়। ভালো কথা, একটা নল আঁকাই। ধরো যে এই একটা নল থেকে, একটু এরকম ধরো বড় করে আঁকালাম, এই নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়। ধরো এই যে পানি বের হচ্ছে, মোটামুটি আমরা অত ভালো আর্টিস্ট না, আমাদের অত ভালো আর্টের দরকার নাই। 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়, হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করে। তার মানে একটা দেয়াল, একদম স্ট্রেট একটা দেয়াল আছে, কোনো আঁকা বাঁকা করে আঘাত করে নাই, একদম লম্বালম্বি আঘাত করছে, বুঝছো? একদম সোজাসুজি পানি বের হয়েছে, স্ট্রেট ধাক্কা দিছে। নলের প্রস্থচ্ছেদ, মানে এই যে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ 0.03 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার মানেই তো বুঝতেছো ক্ষেত্রফল, তো এটা প্রস্থচ্ছেদ মানে বুঝে নিও যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ মানে এই যে এটা মনে করো একটা কলম, এটা একটা ওয়ান কাইন্ড অফ নল মনে করো, এটা প্রস্থ বরাবর যদি আমি কাটি, এভাবে কেচি দিয়ে যদি কাটি, এভাবে কেটে ফেলি, তাহলে এর প্রস্থ যে দেখা যাবে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। আর দৈর্ঘ্যচ্ছেদ বা লম্বচ্ছেদ হচ্ছে এটাকে এইভাবে যদি কাটি তাহলে লম্বচ্ছেদ হয়েছে। তো প্রস্থচ্ছেদ মানে এইটা ধরো একটা বোতল, পানির বোতল, এটার প্রস্থচ্ছেদ কেমন হবে? বৃত্ত, কারণ এটা প্রস্থ বরাবর যদি আমি এটা কেটে ফেলি তাহলে এটা দেখতে অনেকটাই যে এই মাথা থেকে প্রস্থ দেখতে গোল লাগবে, তাই না? তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে দিয়েই দিছে 0.03 মিটার স্কোয়ার। যদি ক্ষেত্রফল না দিয়ে আমাকে যদি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধও দিত তাহলে আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে ফেলতাম, কারণ বৃত্তের ক্ষেত্রফল πr² দিতাম, শেষ। ধরো পানি রিবাউন্ড করছে না। রিবাউন্ড করতেছে না মানে কি, যে ধরে নাও যে এখান থেকে আবার ধাক্কা খেয়ে সামনে আসতেছে না, কারণ ধাক্কা খেয়ে সামনে আসলে আবার ওই যে ওই কাহিনী হয়ে যাবে অনেক কিছু, বুঝছো? শেষ বেগ আদি বেগের একটা ঝামেলা হয়ে যাবে। রিবাউন্ড করতেছে না মানে পানি 2 মিটার পার সেকেন্ড বেগ, এটা আদি বেগ নিয়ে যাচ্ছে, ধাক্কা খেয়ে মনে করো পড়ে যাচ্ছে, তার মানে শেষ বেগ এখানে 0। হ্যাঁ, ওই ঝামেলাটা এড়ানোর জন্য এভাবে দেওয়া হয়েছে, রিবাউন্ড করছে না। দেয়ালের উপর প্রযুক্ত বল কত, মানে এই যে দেয়ালের উপর পানি যে আসে ধাক্কা মারতেছে, সেই এফ এর মান কত, এটাই তোমার কাছে প্রশ্ন। খুবই সুন্দর চমৎকার একটা প্রশ্ন, তাই না? আমরা কোনো কথা নাই, আমরা জেনে আসছি যে এফ ইকুয়ালস টু হচ্ছে mv মাইনাস mu ভাগ হচ্ছে টি। এটা আমরা মোটামুটি শিখে আসছি, এটা নিয়ে আর কোনো টেনশন নাই। এইবারে দেখো, এখন আমরা যাব হচ্ছে, কথা হলো কে রে, এম এর মান তো নাই, টেনশনে পড়ে গেলাম। হ্যাঁ, এম এর মান তো নাই, আমরা এম কমন নেই, দেখি জিনিসটাকে একটু সুন্দর করি। ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, খুব ভালো, সব কিছুই ওকে, দেখতেও সুন্দর লাগতেছে, কিন্তু এম পাবো কই? এখন আমরা দেখো একটা ছোটোবেলায় কিছু জিনিস শিখছিলাম। কি শিখছিলাম বলো তো? আমরা শিখছিলাম যে, মানে একটা নতুন জায়গা নেই নাকি, আমরা শিখছিলাম যে কোনো কিছুর ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে কি বলতো, ভর ভাগ আয়তন, তাই না? ভর ভাগ আয়তন ইকুয়াল টু ঘনত্ব না? একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো ঘনত্বকে আমরা লিখছিলাম রো, এটা পি না কিন্তু রো, আর ভর হলো এম, আর আয়তন হচ্ছে ভি, এই তো এম ভি, তাই না? এখন আমরা যদি রো ইকুয়াল টু এম বাই ভি, এখন যদি আমরা এম ইকুয়াল টু লিখি তাহলে কোনাকুনি গুণ হয়ে কি হয়, রো ভি হয় না? তাহলে এম ইকুয়াল টু কি, রো ভি। ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু এই ভি, মানে কিন্তু বেগের ওই ভি না, এই ভি বড় করে লিখছি, মানে আয়তনের ভি, দুইটা আবার পেঁচায় ফেলাইও না। তো এখন আমরা যদি একটু এই ভিটাকে আগে আউট করে দেই, তাহলে এই শেষ বেগ তো 0, তাহলে এখানে এম মানে লিখবো রো ইন্টু বড় করে ভি লিখলাম, ভলিউম বা আয়তন। আর এই যে এটা হলো শেষ বেগ 0 মাইনাস ইউ হলো 2, তাই বলছে না 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বলছে মনে হয়, হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে দেয়ালকে লম্বভাবে আঘাত করছে, ভালো কথা। টাইমের মান কিন্তু আমরা পাচ্ছি না, কোনো সমস্যা নাই, টাইম পরে চিন্তা করব। এখন বলো তো, যে ভি বললাম, এই ভি মানে আবার আরেকটা জিনিস হয় না,
আয়তন মানে কি? ক্ষেত্রফল ইন্টু দূরত্ব না? তার মানে পানির আয়তন। এখন পানি কোন দিক দিয়ে বের হচ্ছে? এই নলের মধ্যেই তো পানি ছিল, এই নলের গোটাটা জুড়েই তো পানি ছিল, এই নলের গোটাটা জুড়ে পানি ছিল আর নলের মুখ থেকে পানিটা বের হয়েছে। তাইলে এই পানির যে তোমার আয়তন সেটা কি এই নলের ক্ষেত্রফলের সাথে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কাউন্ট করব না? এই ডিস্টেন্সটা ধরো এল চিন্তা করলাম, তার মানে এই যে ক্ষেত্রফল আর এই যে এতখানি ডিস্টেন্স, তো নলের মধ্যে দিয়েই তো পানি বের হচ্ছে, তাহলে আমরা ধরবো নলের এই ক্ষেত্রফল আর এই যে এতটুক ডিস্টেন্স, এই গোটাটাই তো হবে ভলিউম। তার মানে জিনিসটা অনেকটা এরকম যে ধরো এই হলো নলের মুখ আর এই যে পানি এই পর্যন্ত দূরত্বে যাচ্ছে, এই হলো দেয়াল, তাহলে এই গোটাটাই তো হবে পানির আয়তন। তো এই গোটা আয়তন এই এখান থেকে এইটুকু, এই গোটা আয়তন কেমনে বের করব? যে মুখ দিয়ে পানিটা বের হচ্ছিল ওই এরিয়া ইন্টু এই ডিস্টেন্সটুকু এল, এটাই হবে আমার ভলিউম ভি। বুঝছো? তার মানে আমরা এখন এই যে মুখ দিয়ে পানিটা বের হয়েছে আর এই যে এত দূরত্ব গেছে, তার মানে এই ক্ষেত্রফলের সাথে এই দূরত্বটা গুণ করলে এইটুকুর পানির আয়তন পাবো। তাহলে আমরা এখন লিখি রো মানে পানির ক্ষেত্রে পানির ঘনত্ব 10 কিউব, বিশুদ্ধ পানি, আমরা মনে করি এটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1000 বলা হয় ঘনত্ব 10 কিউব। আচ্ছা, তাহলে ভলিউম হবে এরিয়া ইন্টু লেন্থ, আর এখানে আমরা পাইছিলাম -2, আচ্ছা যাক মাইনাস অবস্থায় আছে হোক, আর এখানে হলো টি। আচ্ছা এবার দেখো তো আর কি লাগে, এর মান দেওয়া আছে, এর মান হলো 0.03 মিটার স্কোয়ার, সমস্যা নাই। তাহলে আমরা যদি এর মানটা বসায় দেই, তাহলে এখানে হলো 10 কিউব ইন্টু এর মান হলো 0.03 মানে 0.03, ঠিক আছে। আচ্ছা ইন্টু এখানে -2টা আমরা এখানে নিয়ে আসি, ইন্টু এখানে আছে এল আর নিচে আছে কি? নিচে আছে টি। এইবারে আসো এল আর টি, এল কতটুক? এখান থেকে এইটুক লেন্থ, আর টাইম হচ্ছে এইটুকু যাইতে যে সময় লাগছিল পানির সেইটা, ওটা দেওয়া নাই কত সময় লাগছে। এইবার আমরা ছোটবেলায় মানে জাস্ট এর আগের অধ্যায়ে গতি অধ্যায়ে একটা সূত্র পড়ছিলাম, এস সমান ভিটি। এবার আমরা কান টানলে মাথা আসে না, তো আমরা এই যে কান ধরে টান দিব, দেখো মাথা চলে আসবে কিভাবে? এস মানে দূরত্ব, আর এই নলের মধ্যে দূরত্ব কোনটা? নলের লেন্থটাই তো দূরত্ব, এসকে আমরা এল দিয়ে লিখতে পারি লেন্থ। আর এখানে ভি মানে বেগ, ওই দূরত্ব যেই বেগে যায় সেটাই তো ভি ছিল। এখানে ওই নলের লেন্থ পর্যন্ত এই যে এই পর্যন্ত পানি কোন কোন বেগ নিয়ে আসছিল? ইউ বেগ নিয়ে আসছিল, তাহলে এটা লিখবো ইউ, আর টাইম তো যা ছিল তাই। তাহলে বলো তো L/T ইকুয়াল টু ইউ হয় কি না? হয়। তো এর মানে আমরা যদি এই পৃষ্ঠায় আসি, দেখো এই যে L/T, এই যে আমরা এখানে L/T পাচ্ছি, দেখছো এই যে L/T, এই যে এই অংশটাকে আমরা এখন বলে দিব সিম্পলি ইউ। সিম্পলি ইউ যদি আমরা বলি, তাহলে এখানে আমরা পাবো 10 কিউব ইন্টু 0.03 ইন্টু এই ইউ এর মান হলো -2, আর এই দুইটা হিসাব করে পাইলাম ইউ এর মান 2। এখন আমরা একটু হিসাব করি, হ্যাঁ আমরা একটু কাগজ কলমে এমনি এমনি হিসাব করে দেখি তো। 10 কিউব মানে 10-এর পর জায়গাই তো নাই কত। আচ্ছা এটা মুছে দেই, হ্যাঁ এটা ডিস্টার্ব করতেছে, খুব খুব ঝামেলা করতেছে, এটা মুছে আমরা হচ্ছে এই পাশে লিখি। আমরা একটু কাগজ কলম একলা একলা হিসাব করার চেষ্টা করি। তো 10 কিউব মানে 1000 ইন্টু 0.03 মানে 0.03 ইন্টু 2 দুগুণ 4। আচ্ছা সামনে একটা মাইনাস ছিল, এটা জাস্ট ডিরেকশন, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এবার আসো 3টা শূন্য আছে না, তাহলে এই দশমিকটাকে 3 ঘর ওই পাশে নাও, 1 2 3, তাহলে এটা হবে 30। 30-এর সাথে 4 গুণ করলে 3 4 12, 120, এটা হলো মাইনাস, তাহলে উত্তর হবে 120 নিউটন। এই মাইনাসটা জাস্ট ডিরেকশন বোঝায় আর কিছুই না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। মান হচ্ছে 120 নিউটন, শেষ। ক্লিয়ার? বুঝছো? আশা করি বুঝছো। এখন এটা ভালো মতো একটু খেয়াল করো, এটা তোমাদের খুবই দরকারি, পারলে পজ করে, হ্যাঁ চাইলে পজ করেও তোমরা এটা করতে পারো, এটা তোমাদের জন্য খুব দরকারি একটা জিনিস। এবার আসো, এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, পৃথিবী পৃষ্ঠে এক লোকের ভর 80 কেজি, তারপরে পৃথিবীর ভর চাঁদের 81 গুণ, পৃথিবী চাঁদের ব্যাসার্ধের অনুপাত এত, চাঁদে লোকটার ওজন কত। তো এই প্রবলেম করতে গেলে আমাদের আগে একটু কনসেপ্ট বুঝতে হবে, হ্যাঁ। তো আমরা প্রথমে একটা কনসেপ্ট বুঝবো। কনসেপ্টটা হচ্ছে যে মহাকর্ষ বলের কনসেপ্ট, বুঝছো? মহাকর্ষ বল হচ্ছে
যে এই পৃথিবীতে দুইটা বস্তু কণা, ধরো এটা m1 ভরের একটা কিছু একটা, আর এটা হচ্ছে মনে করো m2 ভরের কিছু একটা। এই পৃথিবীতে যে কোনো দুইটা বস্তু কণা পরস্পরকে নিজেদের দিকে আকর্ষণ করে। তার মানে এদের যে ভরকেন্দ্র আর এর যে ভরকেন্দ্র, এই ভরকেন্দ্র থেকে আকর্ষণ করতেছে। ভরকেন্দ্র মানে গোটা ভর কোন যে কেন্দ্রের মধ্যে থাকে তাকে বলা হয় ভরকেন্দ্র। ধরো এই কলমের পুরা কলমের ভর ধরো এই যে এখানে আছে, তো এটা হবে ভরকেন্দ্র। আমি যদি এখানে আঙুল দিই দেখা যাবে কলমটা হয়তো বা এরকম ব্যালেন্স হয়ে যাবে, দেখছো এই যে ব্যালেন্স হয়েছে। তো এখন কলমের এইখানে কি ভর ছিল না, ওই মাথায় কি ভর ছিল না, ছিল, কিন্তু গোটা ভরটাই মনে হচ্ছে এখানে কেন্দ্রীভূত হয়েছে। আমি নখ দিয়ে উল্টা দিক থেকে ধরে রাখাতে আমার মনে হচ্ছে কলমটা স্থির হয়ে গেছে। তো ভর কেন্দ্র ছিল এই যে এই মোটামুটি এই জায়গাটাতে। তো এখন মহাকর্ষ সূত্র হচ্ছে বস্তু জগতের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান, যেহেতু মহাকর্ষ শুধুমাত্র আকর্ষণ বলই তো হবে, আকর্ষণ বলের মান এফ এর মান এদের ভরের গুণফলের সমানুপাতিক, মানে m1 আর m2 এই গুণফলের সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব মানে মধ্যবর্তী সোজাসুজি বা লম্ব দূরত্ব d মনে করো, এই মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে f 1/d², এই যে এটা বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে 1/, আর বর্গ মানে স্কয়ার, তাহলে বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল এদের মধ্যবর্তী সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, সরল রেখা বরাবর ক্রিয়া করে। তার কারণ সরল রেখা বরাবর না হলে তো তুমি এক্স্যাক্ট ডিরেকশন পাবা না। তো এই দুইটাকে যদি আমি এক জায়গায় করি তাহলে আমি পাই f সমানুপাতিক m1 m2 ভাগ হচ্ছে মধ্যবর্তী দূরত্ব d²। তাহলে এখন আমি যদি লিখি f সমান একটা কনস্ট্যান্ট g, যেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক, ইন্টু m1 m2 ভাগ হচ্ছে d², এটাই হচ্ছে আমার মহাকর্ষ সূত্র। যদি এটাকে আমি অভিকর্ষ বানাইতাম তাহলে কি হতো, যে মনে করো এটা একটা পৃথিবী হয়তো আমার, ধরো এই একটা পৃথিবী, এই পৃথিবীর এখানে মনে করো তুমি পৃথিবীর উপরে তুমি বসে আছো, মানে পৃথিবীর সারফেসের উপরে। তাহলে এখন তোমার ভর মনে করো ছোট হাতের m, আর পৃথিবী তো বড়, বড় হাতের m, আর তোমার আর পৃথিবীর দূরত্ব, এর অর্থ হচ্ছে পৃথিবীর ভরকেন্দ্র আর তোমার দূরত্ব। তো পৃথিবীর ভরকেন্দ্র আছে তো ঠিক কেন্দ্রে, তাহলে তোমার আর পৃথিবীর ভরকেন্দ্রের দূরত্ব মানে কি বলা যায় না যে এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, রেডিয়াস। তাহলে এখন আমরা যদি বলি যে তোমার আর পৃথিবীর ভর সেটা হলো g ইন্টু m1 m2 ভাগ d²। তো এখানে আমরা g, m1 মানে তোমার ভর ছোট হাতের m, আর পৃথিবীর ভর হলো বড় হাতের m, এই তোমরা দুইজন ভাগ, এখানে দূরত্ব কোনটা, তোমার আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব মানে পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধ r²। এইটাই হলো অভিকর্ষ বল, বুঝছো? এটাকে বলে অভিকর্ষ বল। তার মানে f = g m1 m ভাগ r²। এখন f মানে আমরা একটু আগে জানছি ma বা mg। আমরা যদি বলি ma অথবা mg, কোনো বস্তুর ওজন হচ্ছে তার ভর, আর এটা যদি আমি ছেড়ে দেই তাহলে অভিকর্ষ ত্বরণে নিচে পড়বে। তো ভর আর অভিকর্ষ ত্বরণের গুণফলকে বলা হয় ওই গ্রহে ওই বস্তুর ওজন। চাঁদের মধ্যে চলে যাও, তাহলে চাঁদে তোমার ভর ওইটাই, আর অভিকর্ষ ত্বরণ হবে ছেড়ে দিলে চাঁদ যে বলে তোমাকে নিচে টানবে সেই অনুযায়ী ওর একটা অভিকর্ষ ত্বরণ তৈরি হবে। তো ওইটা গুণ করলে তোমার চাঁদে ওজন পাবো। তুমি এখন পৃথিবীতে আসছো, তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীতে তোমার ভর গুণ করলে পৃথিবীতে তোমার ওজন পাবো। তাহলে এখন এইটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি g ইন্টু ছোট হাতের m বড় হাতের m ভাগ হচ্ছে r²। দেখো তো এই mও হলো তোমার ভর, এই mও হলো তোমার ভর, তো তুমি দুই পাশ থেকে বাদ, তাহলে g = কি থাকে, g বড় হাতের m ভাগ হচ্ছে r²। এটাই হলো অভিকর্ষ ত্বরণ g এর মান, gm/r²। এইখানে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, সেটা হচ্ছে g এর মান বস্তু নিরপেক্ষ ব্যাখ্যা করো, বস্তু নিরপেক্ষ ব্যাখ্যা করো। করো তো, এইটা অনেকে বাংলা লিখবা, ইতিহাস লিখবা বহুত, কিন্তু এটার কিন্তু প্রপারলি তুমি যদি লিখতে চাও বা প্রপারলি তুমি অথেন্টিকভাবে উত্তর করতে চাও, তাহলে এটার উত্তর হবে হচ্ছে যে জি এর মান বস্তু নিরপেক্ষ মানে কি, এটা হচ্ছে তোমরা পুরা এই সূত্রটা করবা, এটা করবা, এটা করবা, এটা করবা, এটা করবা, করে তুমি দেখাবা যে আমরা দেখতে পাচ্ছি যে জি রাশিটার মধ্যে যে ক্যাপিটাল জি আছে, যেটা ওই গ্রহের জন্য ফিক্সড, এটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু,
হ্যাঁ, নির্দিষ্ট মান 6.673 ইন্টু 10⁻11। বড় হাতের এম হলো পৃথিবীর ভর, এটাও পৃথিবীর জন্য কনস্ট্যান্ট। আর স্কোয়ার, আর মানে রেডিয়াস, পৃথিবীর রেডিয়াসও পৃথিবীর জন্য কনস্ট্যান্ট, এটা তো আর চেঞ্জ হচ্ছে না এখানে পৃথিবীতে। তাহলে এই তিনটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 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 যদি আমরা হিসাব করি তাহলে উত্তরও হবে একটা কনস্ট্যান্ট। ওই কারণে আমরা বলি জি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট মান, জি এর মান হচ্ছে ফিক্সড বা কনস্ট্যান্ট। এবং জি এর রাশিতে বস্তুর ভর রিলেটেড বা বস্তু রিলেটেড কোনো উপাদানই নাই, কোনো রাশি নাই, কোনো কিছুই নাই। তার মানে জি হচ্ছে বস্তু নিরপেক্ষ, সকল বস্তুর জন্য জি এর মান সেম। কোনো বস্তুর উপরে বস্তুর চেঞ্জের কারণে জি এর মানের কোনো চেঞ্জ হয় না। জি এর মান চেঞ্জ হয় কখন? যদি এই বড় হাতের জি চেঞ্জ হয়ে যায়, তার মানে গ্রহ চেঞ্জ হয়ে যায়। যদি বড় হাতের এম চেঞ্জ হয়ে যায়, পৃথিবীর জায়গায় চাঁদে চলে যাও, একই কথা, গ্রহ চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জ হয়ে যায় মানে রেডিয়াস চেঞ্জ হয়ে যায়। ধরো রেডিয়াস মানে কি, যে পৃথিবীর যে রেডিয়াসটা বা এই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যায়, তখন জি এর মান পরিবর্তন হতে পারে। পৃথিবী পৃষ্ঠে বা নর্মালি পৃথিবীর পৃষ্ঠের উপরে, কোনো গ্রহের পৃষ্ঠের উপরে জি এর মান বস্তু নিরপেক্ষ, বস্তুর উপরে ডিপেন্ড করে না। কারণ জি এর মানের মধ্যে বস্তু রিলেটেড কোনো রাশি নাই। বুঝছো? তো এই ধরনের প্রশ্ন যদি আসে, এটার উত্তর হবে এই যে এইভাবে প্রপার উত্তর করতে হবে। এইটা এনে এটাকে বুঝাই দিয়ে জি এর মান কনস্ট্যান্ট ক্লিয়ার বুঝাইতে হবে। জি এর মান চেঞ্জ হয়, যেটা ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা একটু একটু পাবা। পৃথিবীর আহ্নিক গতির কারণে চেঞ্জ হয়, তারপরে আরও কিছু কারণে চেঞ্জ হয়, এগুলা ইন্টারমিডিয়েটে উঠলে পাবা। এই জি এর মানটা আমরা কনস্ট্যান্ট কিভাবে ধরি? যে সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি একটা ফিক্সড অক্ষাংশে। কেন সমুদ্র পৃষ্ঠ ধরি? কারণ মাটি তো উঁচা নিচা, সমুদ্রের পানি তো একদম ফিক্সড। তো এই সমুদ্র লেভেল বা ওয়াটার লেভেল থেকে মোটামুটি 45 ডিগ্রির মতো অক্ষাংশে জি এর মানকে ফিক্সড ধরা হয়, যেটাকে আমরা বলি যে ওই 9.81 অথবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা জানো, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটাও তো একটু চেঞ্জ হতে পারে। কিভাবে? মনে করো আমি যদি এখন আমার খায়েশ হয়, আমি লাফাইতে লাফাইতে যদি পাহাড়ের উপর উঠে যাই, তাইলে কি হবে? ধরো এই হলো পৃথিবী, এই হলো এভারেস্ট পাহাড়, আর এই হলাম আমি। তাহলে এখন তো আর আগের মতো থাকবে না। তাহলে এখন তো আমার এই যে ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যাবে। এখানে আমার আর তো ছিল শুধু এইটুক, পৃথিবীর এই যে এই লেভেল থেকে পৃথিবীর শুধুমাত্র ব্যাসার্ধ ছিল আর। এখন তো আমি আরও উপরে উঠে গেছি, ধরো পাহাড়ের উচ্চতা এইচ পর্যন্ত উঠে গেছি। তাহলে আমার থেকে পৃথিবীর যে দূরত্ব, সেটা তো এখন হয়ে গেছে আর প্লাস এইচ। তো ওই জায়গায় আমার এফ ইকুয়াল টু হবে জি এম এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার, টোটাল দূরত্ব। আবার এই জায়গায় আমার জি ইকুয়াল টু হবে জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার, কারণ এখন আমার দূরত্ব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝছো? তো এই হলো ঘটনা। পাহাড়ের উপরে বা এইরকম কেসগুলাতে জি এর মান চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে ডিস্টেন্স আর কনস্ট্যান্ট থাকে না। তারপরেও দেখো এখানে কিন্তু সম্পূর্ণ বস্তু নিরপেক্ষ, কারণ ওই বস্তু বা ব্যক্তি তোমার ভরের উপরে কিন্তু কোনো ডিপেন্ড করে নাই। এখনো পর্যন্ত তোমার ভরের উপর কিন্তু সে ডিপেন্ড করে না। বুঝতে পারছো? এই হলো বিষয়। এখন আমরা যদি চিন্তা করি, তোমার এখন মনে প্রশ্ন হতে পারে যে আচ্ছা, উপরে তো উঠলেন, এখন পৃথিবীর ভিতরে ঢুকলে কি হবে? হ্যাঁ, দেখো এখানে একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে, যে যখন আমরা পৃথিবী থেকে উপরে উঠছি, তখন গোটা পৃথিবী তোমাকে নিচের দিকে টানতে চাচ্ছে, গোটা পৃথিবীর ভরটাই ইফেক্টিভ আছে। এই জায়গায় আমি যদি লিখি জি ঠিক রাখলাম, এমকে আমি লিখতে পারি রো ভি, ভিতে ভলিউম বললাম কিন্তু, হ্যাঁ, রো ভি, আর নিচে লিখলাম ধরো আর প্লাস এইচ হোল স্কোয়ার। রো মানে কি জিনিস? রো মানে হলো ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব। আচ্ছা, এখন আমরা যদি বলি যে জি থাকলো, রো থাকলো, আর ভি মানে হলো পৃথিবীর ভলিউম। ভলিউম মানে হলো এ ইন্টু উচ্চতা। পৃথিবীর ভলিউম বা পৃথিবীর ক্ষেত্রে উচ্চতা বা পৃথিবী তো সেম আছে, তার মানে এইখানে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু উচ্চতা পৃথিবীর যা রেডিয়াস তাই আছে। জি রো এ আর, আচ্ছা ভি মানে এরিয়া ইন্টু রেডিয়াস বা ওই উচ্চতা, পৃথিবী, গোটা পৃথিবীটাকে আমরা বুঝালাম। আর হচ্ছে মনে করো এখানে আর প্লাস এইচ হোল স্কোয়ার। এইভাবে করে আমরা চাইলে ভাঙতে পারি। দেখো এখানে কিন্তু ঠিক নর্মাল আছে জিনিসটা, কিন্তু পৃথিবীর ভিতরে ঢুকলে একটা সমস্যা হবে। সেটা হবে কোথায়?
সমস্যাটা হবে এই যে এই জায়গায়, এই এই এরিয়ার জায়গায় সমস্যা হবে। কারণ এখন তুমি পৃথিবীর উপরে উঠছো, তার মানে এই গোটা দুনিয়াটাই তোমাকে ওর কেন্দ্রের দিকে টানতে চাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে তুমি পৃথিবীর ভিতরে ঢুকে যাবা, ধরো এই হলো পৃথিবী, তুমি এখান থেকে পৃথিবীর ভিতরে ঢুকে গেলা, এই পরিমাণ ভিতরে ঢুকলা, তাহলে এখন এইখানে তুমি মনে করো বসে আছো। তোমার পায়ের নিচে পৃথিবী আছে কতটুক বলো তো? তোমার পায়ের নিচে পৃথিবী আছে এইটুক। তা তোমার পায়ের নিচে যেটুক আছে সেই তো তোমাকে টানবে, উপরেরটা তো বাদ। তার মানে তোমাকে কিন্তু এখন গোটা পৃথিবীর ভর টানতেছে না, তোমাকে টানতেছে শুধু এইটুকু পৃথিবী, তোমাকে টানতেছে। তোমাকে কিন্তু আর গোটাটা টানতেছে না, তোমাকে টানতেছে জাস্ট এইটুক পৃথিবী। এইটুক পৃথিবীর ভর কিন্তু আর তোমার গোটা পৃথিবীর ভরের মতো হবে না, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, এম প্রাইম হয়ে যাবে। তোমাকে এইটুক পৃথিবী শুধু টানবে, উপরেরটা বাদ। কিন্তু যখন তুমি পাহাড়ের উপর উঠছিলা তখন গোটা পৃথিবীই তোমাকে টানতেছিল, আর নিচে চলে গেলে এই সমস্যা হবে। এখন এই সমস্যার সমাধান হলো, দেখো জি ইকুয়াল টু, মনে করো জি তো ঠিক আছে, এম প্রাইম হয়ে যাবে, কারণ গোটা এম আর তোমাকে টানতেছে না। তারপর কি? তারপর এখানে আর মাইনাস এইচ হোল স্কোয়ার হয়ে যাবে। কারণ হচ্ছে যে যেহেতু সে নিচে আসছে, তার মানে তার থেকে তোমার দূরত্ব, এই গোটা গোটা অংশটা ছিল আর, তার থেকে তুমি এইচ নিচে নামছো, তাহলে তোমার জন্য এইটুকু ডিস্টেন্স হবে আর মাইনাস এইচ। তাহলে এখন আমরা যদি লিখি জি এম প্রাইম, মানে মনে করো রো ইন্টু ভি প্রাইম, হ্যাঁ, এম মানে রো ভি, আর এটা আর মাইনাস এইচ হোল স্কোয়ার। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা লিখলাম জি, লিখলাম রো, গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। এই আর হবে হলো এই যে এইটুকু দূরত্ব, মানে আর মাইনাস এইচ, তাহলে এটা হবে আর মাইনাস এইচ কিউব, ভাগ হচ্ছে এই যে এটা যা ছিল তাই, আর মাইনাস এইচ হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমরা এটা দিয়ে এটা কাটি, কিউব আর এখানে স্কোয়ার, এখানে একটা থাকবে, তাহলে উত্তর হবে এইরকম, দেখো 4/3 পাই জি রো ইন্টু আর মাইনাস এইচ। এইটা হবে আমার আলটিমেটলি জি। পৃথিবীর ভিতরে যদি ঢুকে যাও তাহলে আলটিমেটলি জি হবে এই যে এইটুক, বুঝছো? 4/3 পাই জিরো আর মাইনাস এইচ, এটা হবে আমার আলটিমেটলি জি এর মান, মানে অভিকর্ষ ত্বরণের মান। এটা মনে করো পৃথিবীর ভিতরে, মানে ভিতরে চলে গেছো, প্রাইম দিলাম, হ্যাঁ প্রাইম দিলাম। আর যদি পৃথিবীর উপরে পাহাড়ের উপর উঠতা তাহলে কি হতো? পাহাড়ের উপর জি হয়তো হলো জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এর মানে হচ্ছে জি ইন্টু এম মানে রো ইন্টু ভি ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এই ভি হয়তো পৃথিবীর ভি, মানে জি এম, এম লিখলাম আবার, জি ইন্টু রো ইন্টু 4/3 পাই আর কিউব ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। তার কারণ হচ্ছে যে এইখানে পৃথিবীর যে ভি, মানে তোমার ভলিউম, আয়তন, গোটা পৃথিবীর আয়তনই হতো, কারণ গোটা পৃথিবী তোমাকে টানতেছে। এখানে আবার আর প্লাস এইচ মেরে দিও না, তার কারণ ওটা তো পাহাড় সহ, তোমাকে তো আর পাহাড় টানতেছে না, তোমাকে পৃথিবীটা টানতেছে। তো এইখানে হলো এই পৃথিবী আর এই পাহাড়, এখানে তুমি, তো এই তোমাকে তো এই পৃথিবীর এইটুকু টানতেছে, তোমাকে ও তোমাকে কেন্দ্রের দিকে টানতেছে, তার মানে ওর ভলিউম তুমি হিসাব করতেছো, তাই না? এই হলো বিষয়। আর যদি নর্মাল পৃথিবীর সারফেসে থাকতো তাইলে কি হতো? যদি এই হলো পৃথিবী, এই সারফেসে তুমি ভদ্র মানুষ, স্বাভাবিক আছো, তাহলে জি ইকুয়াল টু হয়তো জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি হতো, এম মানে হলো রো ভি, এটা রো লেখছি, তারপরে কি হতো রো মানে রো, ভি মানে হলো 4/3 পাই আর কিউব, আর এখানে আছে আর স্কোয়ার, এই স্কোয়ার আর কিউব কাটলে একটা আর উপরে থাকবে, তাহলে থাকবে 4/3 পাই রো জি, পাই রো জি নাকি 4/3 পাই রো জি ইন্টু আর। এই বুঝছো, এটা হলো পৃথিবীর সারফেসে জি ই দিলাম, মানে আর্থ, পৃথিবীর সারফেসে জি এর মান, এটা হলো পৃথিবীর সারফেসে জি এর মান। এইটা হচ্ছে পাহাড়ের উপর, আর এইটা হচ্ছে পৃথিবীর কি আঁকাইলাম, ও না এটা না, এই যে এটা হচ্ছে পৃথিবীর ভিতরে, বুঝছো? পৃথিবীর ভিতরে বুঝালাম, পাহাড়ের উপর বুঝালাম, তারপর হলো পৃথিবীর সারফেসে বুঝালাম। এখন যদি আমরা আর কয়টা জিনিস করে, আচ্ছা এটা কেটে আনা যায় নাকি? কেটে ওই পাশে, আচ্ছা যাক আমরা লিখি আর মাইনাস এইচ, এখানে হচ্ছে কই গেল, হ্যাঁ আমরা যদি বলি যে পৃথিবীর মনে করো ভিতরে, ধরো জি প্রাইম, এটা ধরো ভিতরে লিখলাম, হ্যাঁ ভেতরে, ভাগ হলো জিই মানে সারফেসে, বুঝে নিও সারফেস ইকুয়ালস টু, তাইলে কি হয় দেখো তো,
এখানে হইল 4/3 পাই রো জি পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ, এইরকম হয়েছিল না? 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ, হ্যাঁ 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 ঠিক আছে, এইরকমই 4/3। আচ্ছা, আর জিই সারফেসে হলো 4/3 পাই রো জি ইন্টু আর। এইবার বলো তো, আমরা যদি এই যে এই গোটা অংশটা তো সেম, এটা কেটে দিই, তাহলে এখানে থাকে হলো আর মাইনাস এইচ ভাগ আর। তাহলে আর আর কাটলে এখানে আর বাই আর মাইনাস এইচ বাই আর, তাহলে আর বাই আর কাটলে 1 মাইনাস এইচ বাই আর কাটলে এইচ বাই আর। তাহলে আলটিমেটলি কি থাকে, জি প্রাইম বাই জি সমান 1 মাইনাস এইচ ভাগ আর। তাহলে এখন জি প্রাইম মানে এটা কিন্তু ভিতরে বলতেছি, ভিতরে ইকুয়াল টু 1 মাইনাস এইচ ভাগ আর ইন্টু জি, জিই মানে আর্থ সারফেসে। বুঝছো? সিম্পলি হিসাব, কিচ্ছু না, যা করছি ওটা জাস্ট সিম্পলি হিসাব করছি কাগজে কলমে। দেখো এটা একটু ভালো মতো দেখো, অথবা পজ করো, পজ করে দেখো, তাইলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। কিচ্ছু করি নাই, ফিজিক্স অনেক আগেই শেষ হয়েছে, এতক্ষণ ম্যাথমেটিক্স করতেছি, আর কিছুই না। আর যদি বলি পাহাড়ের উপরে, তাহলে কি হবে, জি মনে করো পাহাড়, পাহাড়ের উপর ধরো হিল, হিলের উপর এইচ, আর ভাগ হলো জিই মানে আর্থ। তাহলে আমরা সিম্পলি লিখবো, সিম্পলি কি, জি এম ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এখানে থাকে জি এম ভাগ আর স্কোয়ার। এখানে পুরাটা লেখাই ভালো, তা নয়তো মানের একটু কাহিনী হয়ে যাইতে পারে। তো আমরা যদি এটা লিখি, তাহলে এখন যদি জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা আনি, আর নিচে হচ্ছে এটা উল্টায় দিলে এইরকম হয়, তাহলে এটা কাটা যায়, তাহলে থাকে হচ্ছে আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা দ্বিপদী দিয়ে ভাঙ্গা যায়, আমরা ভাঙবো না, ভাঙলে একটু সমস্যা। তাহলে আমরা লিখব কি, যে জি এইচ মানে হিল পাহাড়েরটা ভাগ জি আর্থ মানে সারফেসের অভিকর্ষ স্তরণ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, তাই হচ্ছে না, এটা নিচে এটা উপরে উঠে গেল, হ্যাঁ, আর স্কোয়ার ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এখন যদি আমরা জি হিল পাহাড়েরটা বের করি, তাহলে এটা ইকুয়াল টু এটা গুণ হয়ে যাবে, মানে এটা যদি আমরা একটু রং চং দেই, একটু রঙ্গিলা করার চেষ্টা করি, দেখি তো, হ্যাঁ, জি এইচ মানে হিলের উপরে অভিকর্ষ স্তরণ হবে আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি ই মানে আর্থ। বুঝছো? এই হলো আমার আলটিমেটলি কাহিনী। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমরা পৃথিবীর সারফেসে অভিকর্ষ স্তরণ বুঝলাম, পৃথিবীর ভিতরে অভিকর্ষ স্তরণ বুঝলাম, পৃথিবীর উপরে উঠে গেলে অভিকর্ষ স্তরণ বুঝলাম, মোটামুটি আমরা সবই বুঝলাম। সবই যদি বুঝে থাকি, তাইলে আমাদের এই প্রবলেমটার সলভটা একটু দেখো তো কি হয়। ও আচ্ছা, এই কনসেপ্ট সবই বুঝলাম। এইবারে আসো তো, দেখো এই প্রবলেম আমরা আরেকটু মনোযোগ দিয়ে বুঝি, যে এখানে পৃথিবী পৃষ্ঠে এক লোকের ভর 80 কেজি, পৃথিবীর ভর চাঁদের 81 গুণ, এবং পৃথিবী আর চাঁদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, চাঁদে ওজন কত। তো আমরা জানি ওজন মানে হলো এমজি, তার মানে আসল টেনশন হলো জি নিয়ে, অভিকর্ষ স্তরণ নিয়ে, চাঁদে কত আর পৃথিবীতে কত, এটা বের করলেই খেলা শেষ, ভর তো এই সেম। এইবার জিই আমরা জানি এই সূত্র, আর জি এম এখন আমরা কি জানি, মুনের ক্ষেত্রে মনে করো জি ইন্টু এম অফ মুন, ছোট হাতের এম দিলাম, ভাগ হচ্ছে আর অফ মুন স্কোয়ার। এটাই তো আসল কাহিনী, তাই না? মুন আমার একটা বন্ধুর নাম, আমার খুবই ছোটবেলার বন্ধু মুন, কিন্তু মুন ওর বিয়েতে আমাকে দাওয়াত দেয় নাই। এটা একটা দুঃখের ঘটনা, বুঝছো? ছোটবেলার বন্ধু, কিন্তু এই হলো বিষয়, দাওয়াত দেয় নাই। যাক, আমরা আর সেই দুঃখে না যাই। তা আমরা দেখো, এখন যদি আমরা এটা হিসাব করতে চাই, তাহলে পৃথিবীতে জিই এর মান আমরা স্ট্যান্ডার্ড যেটা সেটা ধরে নিব 9.8 অথবা 9.81 এরকম একটা ধরবো। এইটা আমাকে বের করতে হবে, এটা আমি জানি না, এটা বের করলেই এম দিয়ে গুণ করলেই খেলা শেষ। তাহলে আমরা একটু লেখি, দেখি জিই ভাগ জি এম ইকুয়াল টু কী হয়, অথবা আমরা এটাকে আমাদের সুবিধার্থে আমরা লিখবো হলো জি এম ভাগ জিই, পরবর্তীতে এটাকে ওই পাশে গুণ করে দিব, ইকুয়ালস টু কী হয় দেখি। ইকুয়াল টু হচ্ছে জি এম এম মানে মুনের ভর ভাগ হচ্ছে আর এম স্কোয়ার, তাই না? আচ্ছা, পাহাড় টাহাড় নাই, কিন্তু নর্মাল সারফেসে আছে, ভালো ভদ্র। জিই হলো জি এম অফ আর্থ ভাগ হচ্ছে আর ই স্কোয়ার মানে আর্থের ব্যাসার্ধের স্কোয়ার। এটা কিন্তু ই লেখছি ছোট করে, বুঝছো? আচ্ছা, এটা যদি আমরা একটু এদিক ওদিক করি, তাহলে কি হবে বলো তো, জি এম এম ভাগ হচ্ছে আর এম স্কোয়ার ইন্টু জি ইন্টু এখানে হচ্ছে পৃথিবী
আর ই স্কোয়ার উপরে যাবে আর এখানে জি এম ই আসবে, তাই না? এই যে জাস্ট উল্টায় দিলাম আর কি, এটা ছিল এখানে, এটা জাস্ট উল্টায় দিলাম, ব্যস্তানুপাতিক হয়ে গেছে, মানে এই যে জি এম এর সাথে এটা দেখো ব্যস্তানুপাতিক। তো যাই হোক, জি জি কাটা যায়, এটা তো ফিক্সড, 6.673 ইন্টু 10⁻11 ফিক্সড। এলা হলো আমার ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলগুলোকে একটু যদি ভদ্রভাবে লিখি, ভদ্রভাবে লিখলে দেখতে এইরকম লাগে, দেখো তো, এম এম বাই এম ই, এম এম ভাগ হচ্ছে এম ই, এইটা থাকলো, আর এখানে আর ই ভাগ হচ্ছে আর এম, আর এম, এইটার উপরে হোল স্কোয়ার করে দেওয়া যায়, তাই না? দেখো এই জিনিসটাকে আমি একটু ভদ্র সভ্যভাবে লিখলাম। সভ্যভাবে লেখার পরে আমি অলরেডি ঘটনা ঘটায় ফেলাইছি, সেটা হচ্ছে দেখো যে বলে দিছে পৃথিবীর ভর চাঁদের 81 গুণ। তার মানে কি? পৃথিবীর ভর চাঁদের 81 গুণ, এই কথার অর্থই হচ্ছে যে আমরা যদি পৃথিবীর ভর বের করি ভাগ চাঁদের ভর দেই, অনুপাত করি, তাইলে হবে উত্তর হবে 81, তাই না? তো আমরা যদি ধরো যে এখানে যদি আমরা এম এম বাই এম ই, তাহলে পৃথিবীর ভর চাঁদের 81 গুণ, মানে এরকম যে আমরা এখানে যদি লিখি যে এম অফ, এখানে ঘিজেমিজে নতুন পৃষ্ঠায় লিখি, তাই না? পৃথিবীর ভর, তার মানে এম অফ আর্থ ভাগ হচ্ছে এম অফ মুন, এটা হচ্ছে 81। আর পৃথিবীর ভর চাঁদের 81 গুণ, মানে 81 ইন্টু চাঁদের ভর, চাঁদের ভরের 81 গুণ করলে পৃথিবীর ভর হয়, তাহলে এম ই ভাগ এম এম 81 হয়। অথবা আমরা লিখতে পারি এম এম মানে চাঁদের ভর ভাগ পৃথিবীর ভর সমান কি হয়, উল্টা করে দেওয়া যায় না, 1/, দেওয়া যায় না, 1/m দিলেই তো হয়। তো আমরা যদি এটাকে দেই, উল্টায় দেই, তাহলে 1/81, তাই না? এই যে এম এম ভাগ এম ই সমান 1/81, তাহলে এইটুকু আমি পাইলাম 1/81। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তাহলে চাঁদ বাই পৃথিবী সমান 1/81। আসো দেখি এখানে হয় নাকি। এই যে চাঁদ বাই পৃথিবী সমান 1/81 ইন্টু আর ই বাই আর এম। এইবার আসো, পৃথিবী আর চাঁদের ব্যাসার্ধের অনুপাত 4:1। এর অর্থ হলো পৃথিবী আর চাঁদের ব্যাসার্ধের অনুপাত মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ইস্টু চাঁদের ব্যাসার্ধ। ধরো চাঁদের ব্যাসার্ধ হলো 4:1, তাহলে এই যে আর ই বাই আর এম, পৃথিবীর ব্যাসার্ধ আর চাঁদের ব্যাসার্ধের অনুপাত 4:1, মানে জিনিসটা এরকম ছিল, পৃথিবী আর চাঁদের ব্যাসার্ধ হলো 4:1, বুঝছো? তো এটা যদি আমরা বসাই আর ই ভাগ আর এম, তাহলে 4:1 মানে 4/1, এটার উপরে হোল স্কোয়ার, তাহলে উত্তর কি হয়, এখানে 1/81 ইন্টু এখানে 4/1 হোল স্কোয়ার। তাহলে আমরা নতুন পেজ লাগবে না, দেখি 1/81 ইন্টু 1/4, এটার উপরে স্কোয়ার, না সরি 4/m1 স্কোয়ার, হ্যাঁ 4/1 স্কোয়ার, তাই না? এরকমই ছিল 4/1 স্কোয়ার, 4/1 স্কোয়ার, হ্যাঁ। তাহলে এখন যদি আমরা দেখি 4 4 16 আর এটা হলো 81, তাহলে জিএম বাই জি, তাহলে বলো তো জিএম এটা কত হবে, 16/81 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে জিই। তো আমরা যদি একটু হিসাব করি, তাহলে এখানে জিএম ইকুয়াল টু 16/81 ইন্টু জিই মানে 9.81 বা 9.8। এত ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে, তোমরা একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখো কি হয়, আমিও একটু দেখি নর্মালি পাই কিনা এইভাবে। আচ্ছা 16 ভাগ হচ্ছে কত, 81, তাই না? 16/81 ইন্টু হচ্ছে তোমার 9.81, এটার মান আসে খুব কম, চাঁদে তো কম হবেই, হ্যাঁ 1.9378 বা 778 এরকম, 1.937877 হ্যান ত্যান এরকম, হ্যাঁ। এটা হচ্ছে চাঁদের জিএম। তাহলে বলো তো, ওই জন্যই তো চাঁদের জি কম, জন্যই তো মানুষ লাফায়, হ্যাঁ লাফায় লাফায় যায়, কেন তো টানে কম। তো এখন চাঁদের ক্ষেত্রে ওজন কত হবে, এফ অফ মুন মনে করো, চাঁদে ওজন হবে হলো এম তো সেম ইন্টু জি অফ এম। তাহলে এম এর মান কত ছিল ওই লোকের, 80 মনে হয়েছিল, 80 কেজি ভরের লোক ছিল, তাই না? এই যে 80 কেজি ভরের লোক, আর এটা তো আমরা বের করে ফেললাম, ইন্টু এটা হলো কত 1.93777778 এইরকম হয়। তো এটার সাথে যদি আমরা 80 গুণ করে দেই, গুণন হচ্ছে 80। আচ্ছা এখানে দেখো এম ইন্টু জিএম যদি করি, এই দুটো গুণ করো ক্যালকুলেটরে, গুণ করলে মোটামুটি 155.02 এর মতো আসে,
মানে 155.02 নিউটন হচ্ছে চাঁদে ওর ওজন। খুব ভালো কথা। এখন এমনি জাস্ট আগ্রহের খাতিরে আমরা যদি ওর পৃথিবীতে ওজন বের করার ইচ্ছা পোষণ করি, এফ অফ আর্থ কত হইতো বলো তো? এম এর মান ছিল তো আর্থে একই তো 80 ইন্টু ধরো 9.81, কত হয়তো একটু দেখো তো। আমরা পৃথিবীতে যদি ওই মানুষটার ওজন বের করি, তার মানে পৃথিবীতে যদি ওজন বের করি তাহলে এটা হচ্ছে 80 ইন্টু 9.81, তো এটা হয় 784.8, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 784.8 নিউটন। তার মানে বুঝছো যে আমরা পৃথিবীতে যে ভারী ভারী মানুষজন আছি তাদের এত দুঃখ পাওয়ার কিছু নাই। আমরা কোনো না কোনো গ্রহে অনেক হালকা, বুঝছো? তো আমার মতো মোটা মানুষদের টেনশন করার দরকার নেই, অথবা তোমার মতো মোটা মানুষদের টেনশনের দরকার নেই। আমরা পৃথিবীতে চাবি, কিন্তু অন্য জায়গায় যে স্কিনি, খুব হালকা পাতলা মানুষ, বুঝছো? খুবই হালকা, হ্যাঁ, টেনশনের কোনো দরকারই নাই। আচ্ছা এইবারে আসো, এখন আমরা এই ম্যাথটা, আচ্ছা এটা কি, এই ম্যাথটা আমরা শেষ করলাম, তাই না? এখানে আমরা মোটামুটি এই রিলেটেড সবই শেষ করছি, সবই পড়ছি। এইবারে আমরা হচ্ছে একটা ফাইনাল টপিকে যাব। ফাইনাল টপিকটা হচ্ছে কিছুই না, ফাইনাল টপিক হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল, ফ্রিকশন। মনে রাখবা, ঘর্ষণ বল অলওয়েজ নেগেটিভ। অনেকে কয় না যে জীবনে কেউ কেউ ভালো করতে চায় বা সামনের দিকে আগাতে চায়, অন্য অনেকে ওকে পিছনে টেনে ধরে, হ্যাঁ, উন্নতি করতে চায় ওকে পিছনে টান দিয়ে ধরে। এই পিছনে টান দেওয়া মানুষগুলাই হলো ঘর্ষণ বল বা নেগেটিভ ফোর্স, হ্যাঁ, ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন বলা হয়। তো ঘর্ষণ বল হচ্ছে সবসময় নেগেটিভ। কিসের নেগেটিভ? তোমার প্রযুক্ত বলের নেগেটিভ। তার মানে আমার প্রযুক্ত বল, ধরো আমার প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল টু হচ্ছে নিট বল। নিট বল, নিট বল মানে হলো সব কিছু প্লাস মাইনাস করে কাটাকাটি ফাটাফাটি জোড়াতালি দেওয়ার পরে লাস্ট যেটা থাকে ওইটা হলো নিট বল। তাহলে নিট বল যেটা হলো বস্তুর উপর অ্যাপ্লাই হয়, অ্যাপ্লাইড ফোর্স, যেটা বস্তুর উপর আলটিমেটলি লাস্ট রেজাল্টেন্ট ফোর্স, এটাকে অ্যাপ্লাইড না বলে রেজাল্টেন্ট বলা উচিত। রেজাল্টেন্ট যে ফোর্সটা থাকে সেইটার মান হচ্ছে আমি যেই বলটা প্রয়োগ করি সেইটা মাইনাস মেঝে বা যে কোনো সারফেস হতে পারে, যে কোনো কিছু আমাকে যে ঘর্ষণ বল দিচ্ছে সেইটা। তাহলে মানে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইকুয়ালস টু হচ্ছে নিট বল। এই সূত্রটা যদি তুমি জানো তাহলে ঘর্ষণ বলের পড়াশোনা শেষ। শেষ। তোমার প্রযুক্ত বল, মনে করো তুমি একটা বস্তুতে ধরো 50 নিউটন বল প্রয়োগ করলা, করার ফলে সেই বস্তুটাতে মেঝে তোমাকে 10 নিউটন ঘর্ষণ বল দিলে ওই বস্তুটা কত নিউটন বলে সামনের দিকে এগিয়ে যাবে। তো তুমি যেই বল দিলা তার থেকে ঘর্ষণ বল বাদ দাও, তাহলে ওই বস্তুর উপর নিট অ্যাপ্লাইড ফোর্স হবে 40 নিউটন। এই ফোর্সে সে সামনের দিকে যাবে। এই ফোর্সে সামনের দিকে গেলে তার বেগ কত হবে, হ্যান কত হবে, ত্যান কত হবে, এগুলা বের করবা। যেমন এটা যদি এফ হয় ফোর্স, এখানে যদি আমরা এটার সাথে যদি এই এফের সাথে ধরো টাইম দিয়ে গুণ করি, সমান হবে এম ভি মাইনাস এম ইউ। তারপরে এম এর মান দেওয়া থাকলে ভি ইউ এগুলো দেওয়া থাকলে তুমি আরও কিছু পাবা। এইভাবেই হিসাব নিকাশ করতে হয়। ধরো এই টাইমের মান দেওয়া আছে 40 ইন্টু, ধরো এই ঠেলাঠেলিতে টাইম লাগছে মনে করো যে 20 সেকেন্ড, ইকুয়াল টু ধরো ওই বস্তুর ভর ছিল মনে করো যে মোটামুটি মোটাসোটা একটা বস্তু, ধরো যে 0.2 কেজি ভরের একটা মোটাসোটা বস্তু ছিল, 0.2 কেজি। তাই যদি হয় তাহলে 0.2 ইন্টু ধরো যে এখানে ভি মাইনাস ইউ, ভি বের করবো আর ইউ এর মান ধরো 0 আর কি, হ্যাঁ, বা ইউ বের করবো, ভি এর মান শেষ বেগ 0। তাহলে আমরা এখানে দিতে পারি মাইনাস একটা চিহ্ন দিতে পারি, মাইনাস, আচ্ছা এটাকে একটু ঠিক করে লিখি, তাহলে এটা হবে হলো এটা 0 মাইনাস এটা 0.2 ইন্টু ইউ। তো এখন ইউ বের করতে পারবো না, 40 দুগুণ 80 সমান মাইনাস 0.2 ইন্টু ইউ। তাহলে ইউ এর মান কত হবে, 80 ভাগ হচ্ছে 0.2 মাইনাস 0.2। তাহলে এটা উপরে উঠলে হবে মাইনাস, এটা উঠায় দিলে এখানে 10 দিয়ে গুণ হবে, 800কে 2 দিয়ে ভাগ করলে 400 মিটার পার সেকেন্ড এটা হবে, বুঝছো? এই হলো ঘটনা।
মাইনাস হলো ডিরেকশন বোঝায়, এটা নিয়ে সমস্যা নাই। তার মানে মেইন খেলাটাই হচ্ছে এই সূত্রে। তোমাকে পরবর্তী ধাপে যা করতে বলুক না বলুক এতক্ষণ আমি পড়াইয়া দিছি, ওটা সমস্যা নাই, ওইটা ওই প্রিভিয়াস পড়াশোনা থেকে আসতেছে। কিন্তু এই জায়গায় এইটা ধরতে পারাই তোমার আসল খেলা, যে কোনো একটা বস্তুর উপর টোটাল অ্যাপ্লাইড ফোর্স কি জিনিস আর ওই বস্তুর উপর রেজাল্টেন্ট ফোর্স কি জিনিস। আমি মোট যে ঠেলাটা দেই, যে বলটা দেই, এটা হলো টোটাল। তার থেকে ওই ঘর্ষণটা বাদ দিলে বাকি যেটা থাকে সেটা হলো ওর উপর আলটিমেটলি কার্যকর বল। এই বাংলার মারপ্যাচগুলো বুঝতে হবে, বুঝছো? আচ্ছা, এটা যদি বোঝো তাহলে হালকা একটু বলে রাখি, ঘর্ষণ কয়েক রকমের আছে। একটা হলো স্থিতি ঘর্ষণ, আরেকটা হলো গতীয় ঘর্ষণ, আরেকটা হলো সীমান্তিক ঘর্ষণ। সীমান্তিক, তো বিষয়টা হলো কোনো বস্তু স্থির অবস্থায় যে ঘর্ষণটা লাভ করে বা প্রাপ্ত হয়, যে ঘর্ষণের কারণে যেটা হয় এটাকে বলে স্থিতি ঘর্ষণ। কোনো গতিশীল বস্তুতে যে ঘর্ষণ অ্যাপ্লাই হয় সেটাকে বলা হয় গতীয় ঘর্ষণ। আর স্থির বস্তু গতিশীল হওয়ার মুহূর্তে যে ঘর্ষণটা অ্যাপ্লাই হয় ওইটাকে বলা হয় সীমান্তিক ঘর্ষণ। আমি ইজি ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। এখন স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে একটা সূত্র হলো এফ এস, মনে করো ফ্রিকশন ফোর্স, এস তে স্থিতি ঘর্ষণ, স্ট্যাটিক মনে করো, ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। মিউ হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর আর তে হলো রিয়াকশন ফোর্স, রিয়াক্টিভ ফোর্স। আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এফ কে কাইনেটিক মনে করো, ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। মিউ কি? মিউ হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর হচ্ছে রিয়াক্টিভ ফোর্স। আর এর একটা এই জিনিসগুলো তোমাদের এত বেশি নাই, তোমাদের জাস্ট এইটা নিয়ে হালকা একটু আলোচনা আছে, এটা একটু বুঝায় দেই। মনে করো যে একটা টেবিলের উপরে একটা ভারী একটা জিনিস আছে, হ্যাঁ, এম ভরের একটা ভারী জিনিস আছে। ধরো যে এই টেবিলে আমার সামনে একটা টেবিল আছে, ওই টেবিলের উপর অনেক কিছু জিনিসপত্র রাখা আছে। ধরো এই টেবিলের উপর এই কলমটা এইভাবে আমি রেখে দিচ্ছি। তোমার কি মনে হয় কলমের একটা ভর আছে না নিচের দিকে? তো টেবিল ভাঙ্গে চুরে নিচে আসা উচিত ছিল কি না? ছিল। টেবিলকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ধরে রাখছে। এটাকে তুমি রিয়াক্টিভ ফোর্স চিন্তা করতে পারো। যেমন এইটা যদি নিচের দিকে যে এমজি ওজনটা দিচ্ছে বা বলটা দিচ্ছে, এই এমজিকে মিনিমাইজ করতেছে টেবিল অপোজিট দিক থেকে, এটাকেই বলে রিয়াকশন। তাহলে এখানে আর এর মান কত হলো এই ছবিতে? মিউএস এর মান যা দিয়ে দিবে তাই, এটা তোমার প্রশ্নে যা দিবে, গুণাঙ্কর মান যা দিবে তাই, গুণাঙ্ক এই। তাহলে এখানে এমএস হলো কি? মিউএস ইন্টু এমজি, বুঝতে পারছো? এইটা হলো একটা রিয়াকশনের মানে ফরম্যাট। আরেকটা ফরম্যাট যদি আমি একটু দেখাই, এইটা মনে করো যে একটা এরকম আনত তল আছে, এখানে একটা আনত তল আছে, এইখানে একটা বস্তু আছে, ও এদিকে আসতে চায়, হ্যাঁ এদিকে আসতে চায়, ওকে ওইদিকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ ওর ওজন তো পুরা নিচের দিকে এমজি, তাহলে ওর উপাংশ তৈরি হবে, এই দিকে একটা উপাংশ হবে এমজি। এখানে যদি থিটা কোণ ধরি তাহলে এটা হবে এমজি কস থিটা, আর এই উপাংশটা হবে এমজি সাইন থিটা। এই কেন সাইন কজ হয় এটা গতি অধ্যায়ে আশা করি তোমরা বুঝছো, অথবা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে বুঝছো। এই জিনিসটা হচ্ছে ব্যাপারটা এরকম যে কোনো একটা ভেক্টর রাশি যদি এইরকম হয়, এটা মনে করো এ একটা ভেক্টর রাশি, তাহলে ওর উপাংশ তৈরি হয়, এদিকে এক্স অক্ষ বরাবর ওর একটা ভ্যালু থাকে, ওয়াই অক্ষ বরাবর ওর একটা ভ্যালু থাকে, যার সাথে আমি কোণ ধরি সেটাকে এক্স অক্ষ কনসিডার করি। তাহলে এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকাইতে পারতাম, সমকোণী ত্রিভুজ, তাহলে এই জায়গায় কি হতো বলো তো? এই থিটা, তাহলে এখানে আমি কি বলতাম যে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এক্স আর অতিভুজ হলো এ, তাহলে এই এ কস থিটা ইকুয়াল টু হতো এক্স। তার মানে এই আনুভূমিক উপাংশটাকে বলা হয় ওর কস থিটা মান, বুঝছো? এই এই যে এটা মানে যার সাথে কোণ থাকে, আমি শর্টকাটে শিখিয়ে দিচ্ছি যে যার সাথে কোণ থাকে, কতে কোণ কতে কস, যার সাথে কোণ থাকে তার হয় কস। তাহলে উপরেরটা কি হবে? এই উপরেরটা বের করা মানে যে এটা বের করার সমান। আমরা যদি সাইন থিটা বের করি, দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব হলো ওয়াই আর অতিভুজ হলো এ, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো এ সাইন থিটা। তার মানে এইটা হলো এ সাইন থিটা, এটাও যা এখানেও লেখা যায়, ভেক্টরকে এভাবে লেখা যায়। তাহলে এটা হবে এ সাইন থিটা, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো হলো ভেক্টরের ঘটনা। আমরা ভেক্টরকে যার সাথে কোণ থাকে তার উপাংশটা হয় কজ উপাংশ, আর যার সাথে কোণ থাকে না সেটা হয় সাইন উপাংশ। আমরা যদি এই দিকে কোণ ধরতাম, এইদিকে যদি একটা কোণ ধরতাম আলফা, তাহলে এইটা হতো এ কজ আলফা আর এইটা হতো এ সাইন আলফা। যার সাথে কোণ থাকে না সেটাকে থিটা লিখছি নাকি, এটা আলফা,
যার সাথে কোণ থাকে সেটা কজ হয়, কিভাবে দেখালাম, আর যার সাথে কোণ থাকে না সেটা সাইন হয়। আচ্ছা, এখন এই যে এমজি কস থিটা, এর কারণে কিন্তু এই দেয়াল এটা ভেঙে চুরে এই বস্তুটার ভিতরে ঢুকে যাওয়ার কথা, কিন্তু যায় না। কেন? কারণ এই তলটা ওকে একটা রিয়াকশন দিয়ে রাখছে উপরের দিকে। তাহলে এখানে আর এর মান কি? এমজি কস থিটা না? এই কস থিটাকে মিনিমাইজ করতেছে না, কোন তো আমি এটার সাথে ধরছি, তাহলে এর এই বরাবর উপাংশ কস থিটা আসবে। হ্যাঁ, কস থিটা আসবে। তাইলে আমরা যদি এখন এই মোটামুটি শেষের দিক চলে আসছি, আমরা এখন যদি এইখানে সূত্রটা লিখি, ধরো আমরা এগুলা মুছে দেই, এগুলা মুছে এই ছবির পাশে সূত্রটা লিখি, তাইলে কি হয় দেখো তো। এইখানে এফ এস ইকুয়ালস টু ধরো মিউ এস ইন্টু আর। তো মিউ কি হবে আমি জানি না, মিউ যা হওয়ার তাই হবে, যা প্রশ্নে থাকবে তাই। তাহলে এইটা হচ্ছে মিউ এস থাকলো ইন্টু আর এর মান এখন আমরা কি আর আগের মতো এমজি লিখবো না? কাকে মিনিমাইজ করছে? এমজি কস থিটাকে মিনিমাইজ করছে, এমজি কস থিটা এইটাকে মিনিমাইজ করছে। বুঝতে পারছো? এই হলো আর, এই হলো আমার আর এর ইতিহাস। আর এর ইতিহাস বুঝছো? এটা হলো আর এর ইতিহাস। এখন এই পাশের এফ এস এরও ইতিহাস হতে পারে। কিভাবে? যেমন বস্তুটা এমজি সাইন থিটাতে নিচে নামতে চায়, আর আমি ওকে একটা ওই পাশ থেকে একটা বল দিয়ে জোর করে ধরে রাখছি, তাহলে আমি এখানে এমন পরিমাণ বল দিব যা এই মানটাকে মিনিমাইজ করবে, তাহলেই তো এখানে স্টাক হয়ে আটকে থাকবে। তাহলে এটাকে যদি আমি নাম দেই এমজি সাইন থিটা ইকুয়াল টু মিউ এস এমজি কস থিটা, তাহলে এখানে এমজি এমজি কাটা যায়, সাইন থিটার নিচে কস থিটা আসে, তাহলে সাইন থিটা ভাগ কস থিটা সমান হবে মিউ এস বা মিউ যাই দাও, সাইন থিটা বাই কস থিটা মানে হলো ট্যান থিটা ইকুয়াল টু মিউ এস। এই ছবিতে বা এই কন্ডিশনে মিউ এস এর মান হচ্ছে ট্যান থিটা। বুঝতে পারছো? এগুলাই হচ্ছে আসলে ঘর্ষণের কাহিনী, যে ও এদিকে নেমে আসতে চায়, আমি এমন একটা বল উল্টা দিকে দিব যাতে একে ধরে রাখতে পারি, তাহলে এর সমপরিমাণ কিছু একটা দিতে হচ্ছে, তাই তো? আবার এ তো ভেঙে যাইতো, ভেঙে নিচে চলে যাওয়ার কথা, কিন্তু একটা রিয়াকশান একে নিচে যাইতে দেয় নাই। তার মানে এই জিনিসটাকে মিনিমাইজ করতেছে হচ্ছে আর, আর এইটাকে মিনিমাইজ করতেছে আমার অপর পাশে অ্যাপ্লাই করা এফএস। বুঝছো? এইভাবে করেও আমরা মিউএস বের করতে পারি। আর পরীক্ষায় যদি মিউএস দিয়ে দেয়, এফএস চায়, হিসাব করবা। পরীক্ষায় যদি এফএস দিয়ে মিউএস চায়, হিসাব করবা। যা চাইবে তাই করবা। বুঝছো? তো মোটামুটি আমরা ঘর্ষণ রিলেটেড পড়াশোনা শেষ করছি। তার মানে আমাদের কিন্তু গল্প শেষ। এখন তোমাদের কাজ হবে আমরা যা যা পড়াইছি এই জিনিসগুলোকে আরও প্র্যাকটিস করা, যে যে হোমওয়ার্ক দিছি সেইগুলো করা। আর ওভারঅল ক্লাস কেমন লাগলো, কোনো সমস্যা আছে কিনা জানাও, আমাদের আই এডুকেশনের পেজে আমাদেরকে নক দিতে পারো। তো এই অধ্যায় এ পর্যন্তই শেষ। সবার জন্য অল দ্য বেস্ট।